আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাই আজকের এই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব পদার্থ দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় কন্ডাক্টর সেমিকন্ডাক্টর। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। এটা তোমরা যারা ইন ফিউচারে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবা, ইঞ্জিনিয়ারিং সেক্টরে তোমার এই চ্যাপ্টারের যথেষ্ট ভালো প্রয়োগ আছে। তো এই চ্যাপ্টারটা খুব গুরুত্বের সাথে দেখবে। আজকে এই চ্যাপ্টারে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। এটা জাস্ট একটা টপিক, কিছু টপিক আছে, সেই টপিকগুলো আজকে আলোচনা করার চেষ্টা করবো। তো আমার পরিচয় হচ্ছে, আমি রায়হান স্যার, অবশ্যই লেখা আছে। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা 9-10-এ পড়াশোনা করছি। 9-10-এর কনসেপশনকে কাজে লাগিয়ে কিছু জিনিসপত্র লেখা ট্রাই করব। সেটা হচ্ছে পরিবাহী। পরিবাহী কি স্যার? পরিবাহী হচ্ছে যার মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করা যায়। যার মধ্য দিয়ে খুব সহজে খুব খুব সহজে বিদ্যুৎ পরিবহন হয়, সহজে বিদ্যুৎ পরিবাহিত হয়, বিদ্যুৎ পরিবাহিত হয়, পরিবহন হয়। ঠিক আছে, পরিবহন হয়। তো উদাহরণস্বরূপ তুমি লিখতে পারো, ধরো আমি যদি বলি কপার তার, উদাহরণ কি দেওয়া যেতে পারে? কপার তার, এরপর তোমার তামা। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের পরিবাহীর উদাহরণ, তামা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, অপরিবাহী মানে যার মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে এটা কি? যার মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করে না, যার মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করে না, বা যার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করে না। ঠিক আছে, তাহলে সেই বিদ্যুৎ পরিবহন করবে না কোনো সময়। তো এগুলোর উদাহরণ কি? উদাহরণ তোমার চারপাশে অনেক কিছু আছে। তুমি যেমন কাগজ ব্যবহার করো, কাগজ কিন্তু একটা পরিবাহী না, সেটা কিন্তু অপরিবাহী। হ্যাঁ, কাগজ, তারপর সিরামিক। ঠিক আছে, সিরামিক এগুলো হচ্ছে কমপ্লিটলি আমাদের অপরিবাহী। সিরামিক, এগুলো একটু মাথায় রাখবা। আর অর্ধপরিবাহী, আসলে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই চ্যাপ্টারের মূল আকর্ষণটাই কিন্তু ভাই অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী হচ্ছে কি? যার মধ্য দিয়ে অল্প পরিমাণে বিদ্যুৎ পরিবহন হয়, যার মধ্য দিয়ে অল্প পরিমাণে। ঠিক আছে, এটা আসলে ডোপিংয়ের উপর নির্ভর করবে আর কি। অল্প পরিমাণে বিদ্যুৎ পরিবহন হয়, আচ্ছা, উদাহরণ হিসাবে বিখ্যাত উদাহরণ আমরা জানি সিলিকন আর জার্মেনিয়াম। এটা হচ্ছে আমাদের জন্য অর্ধপরিবাহী। তো আসলে এটা খুব মধ্য দিয়ে অল্প পরিমাণে বিদ্যুৎ পরিবহন হয়। এটা আসলে ডোপিংয়ের উপর নির্ভর করে ভেজাল মিশিয়ে পরিবহন ক্ষমতাটাকে আমরা বাড়াইতেও পারি। ঠিক আছে, এটা নিয়ে পরে কথা বলবো। এবার আসো, আসলে একটু আগে যেগুলো নিয়ে কথা বলছিলাম সেগুলো হচ্ছে ক্লাস 9-10-এর পড়াশোনা ভাই। এখন আমরা যেগুলো পড়াশোনা করবো সেটা হচ্ছে আসলে এটা কেন হচ্ছে, রিজন কি, কারণ কি, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, তাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনটা কেন হয় বা কেন হয় না, তার কারণ আছে। সেই কারণটার জন্য আমরা চার্জ ক্যারিয়ারকে জানা লাগবে। তো খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা দেখো, যে আমি এখানে তোমার জন্য একটু লিখি যে কপার তার। এই যে এখানে একটা সুন্দর করে আঁকছি, একটা কপার তার। আসলে আমি তো সুন্দর করে লেখা ট্রাই করলেও সুন্দর করে লিখতে পারি না। তারপর দেখো, এটা হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন। কারণ আমরা জানি যে আমাদের কপার তারের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। দুঃখিত, এই মানে প্রচুর পরিমাণে কি থাকে স্যার? মুক্ত ইলেকট্রন থাকে। এখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে আমরা মুক্ত ইলেকট্রন পাবো। তো দেখো, এই যে আমরা যদি এটাকে একটা ব্যাটারির সাথে সংযোগ করে দিই, স্যার দেখো তো, একটু সুন্দর করে একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম। এই যে দেখো, তাহলে এখানে কি হবে? ফার্স্ট অফ অল আমাদের যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেটা পজিটিভের কাছে আসবে, কারণ আমরা জানি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। তাহলে এটা বড় লাঠি, পজিটিভ, ছোট লাঠি নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে। তো আমরা দেখবো যে এখানে আমাদের যে ইলেকট্রনগুলো আছে সেভাবে বিচরণ করবে, বিচরণ করে পজিটিভের কাছে চলে আসবে। তাহলে এই যে বিচরণ করতে পারছে, রিজন কি? রিজন হচ্ছে আমাদের এখানে চার্জ ক্যারিয়ার আছে। আসলে স্যার চার্জ ক্যারিয়ারটা কে? দেখো তো স্যার, এখানে এই যে মুক্ত ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রন কি করতে পারতেছে? মুভ করতে পারতেছে। এটা হচ্ছে চার্জ ক্যারিয়ার। সুতরাং এটা হচ্ছে কি? চার্জ ক্যারিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চার্জ ক্যারিয়ার। আর এই যে পরমাণুটা, এটা কিন্তু চার্জ ক্যারিয়ার না, সে তো মুভ করতে পারে না। সুতরাং সে হবে কি আমাদের জন্য চার্জ, তাহলে আমি চার্জ ক্যারিয়ারের সংজ্ঞাটা কি দিতে পারি দেখো তো। তাহলে আমি এখান থেকে খুব সুন্দর করে সাবলীল ভাষায় বলতে পারি যে আমাদের চার্জ ক্যারিয়ার মানে
তো এই চার্জ ক্যারিয়ারগুলা কি করতে পারতেছে, সে মুভ করতে পারে। চার্জ ক্যারিয়ার কি করতে পারে, মুভ করতে পারে। চার্জ ক্যারিয়ার কি করে স্যার, মুভ করতে পারে, মুভ করতে পারে, মুভ করতে পারে, ঠিক আছে, মুভ করতে পারে। আর অবশ্যই তারা হচ্ছে ফ্রি, তারা হচ্ছে কি ফ্রি, তারা মুক্ত, তারা মুক্ত। এরপর আমরা যদি চার্জের কথা বলি, চার্জ, চার্জ, তাহলে চার্জ কি, চার্জ মুভ করতেও পারে নাও করতে পারে, মুভ করতেও পারে, করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে, নাও করতে পারে, নাও করতে পারে। তাহলে আসলে বিষয়টা হচ্ছে কি, যদি চার্জ মুভ করে ফেলে, যদি সে মুভ করে, তাহলে সে হয়ে যাবে চার্জ ক্যারিয়ার। চার্জ অবশ্যই এটাও চার্জ ওইটাও চার্জ। চার্জ ক্যারিয়ার রিজন হচ্ছে সে মুক্ত, সে মুভ করতে পারবে, ঠিক আছে, তাকে তুমি বিচরণ করাইতে পারবে, সে লাফালাফি বেশি করতে পারবে, ঠিক আছে, তার মধ্যে একটা বিচরণ ক্ষমতা আছে, তার মধ্যে এই বিচরণ ক্ষমতা থাকার কারণে দেখা যাবে সে হচ্ছে মুক্ত, সে হচ্ছে চার্জ ক্যারিয়ার। এই চার্জ ক্যারিয়ারগুলোর কারণেই আমার বিদ্যুৎ পরিবহন হয়। একটু লক্ষ্য করো, ঠান্ডা মাথায় তাকাও, একটু দেখো তো স্যার, আমি যদি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, খুব ভালো করে যদি দেখানোর চেষ্টা করি, দেখো এখান থেকে আমাদের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো প্লাসের আকর্ষণের কারণে এখানে কিন্তু মুক্তভাবে বিচরণ করা শুরু করবে। তখন দেখা যাবে এটার মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে বিদ্যুৎ পরিবহন হবে, ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে বিদ্যুৎ পরিবহন হবে। তাহলে এই বিদ্যুৎ পরিবহনগুলো কে করলো, মুক্ত ইলেকট্রন করলো, মানে চার্জ ক্যারিয়ার করছে। তাহলে বিষয়টা দেখো, তাহলে এখান থেকে একটু ভালো করে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের এই যে মুক্ত ইলেকট্রন আছে, এই মুক্ত ইলেকট্রনের কারণে আমরা কি করতে পারছি, বিদ্যুৎ পরিবহন করতে পারছি। একটু কথা মাথায় রাখবা, যে আমাদের ইলেকট্রনের ফ্লো যে দিকে, তার বিপরীত দিকে হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ পরিবহনের দিক, এই দিকে আমাদের বিদ্যুৎ পরিবহন হবে। কথা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে সিম্পল একটা জিনিস। চার্জ কি, চার্জ হচ্ছে, চার্জ ক্যারিয়ার হচ্ছে যে মুভ করতে পারবে, সে হচ্ছে মুক্ত, ফ্রি। আর চার্জ ক্যারিয়ার হচ্ছে কি, চার্জ ক্যারিয়ারগুলো হচ্ছে মুক্ত, ফ্রি। আর চার্জ হচ্ছে স্যার মুক্ত, মুভ করতেও পারবে নাও করতে পারে। যদি মুভ করে ফেলে তাহলে তো সে অবশ্যই ফ্রি হয়ে গেলে, সেক্ষেত্রে ওই চার্জগুলো চার্জ ক্যারিয়ার হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপর পরবর্তী স্লাইডে আসো। এই যে আমরা যে কনসেপশনটা লালন করছি বা যে কনসেপশনটা ক্রিয়েট করছি, এটার উপর ডিপেন্ড করে স্যার আমরা আসলে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহীকে দেখে ফেলবো। দেখো চলো, তাহলে আমরা পরিবাহীর ক্ষেত্রে জানি কি, সে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে অবশ্যই তার মধ্যে চার্জ ক্যারিয়ারটা বেশি আছে, কারণ চার্জ ক্যারিয়ার বেশি থাকলেই তো সে বেশি পরিমাণে দ্রুত বিদ্যুৎ পরিবহন করতে পারবে স্যার। তাহলে এখানে কি আছে, চার্জ ক্যারিয়ার বেশি, চার্জ ক্যারিয়ার বেশি, চার্জ ক্যারিয়ার বেশি, বেশি, ঠিক আছে, চার্জ ক্যারিয়ার বেশি। দুঃখিত, চার্জ ক্যারিয়ার কি আছে, বেশি আছে। আচ্ছা, বেশি আছে। তো দেখো স্যার, এখানে যেহেতু চার্জ ক্যারিয়ারটা বেশি আছে, আর এখানে চার্জ ক্যারিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে ইলেকট্রন, তাহলে তার চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ ইলেকট্রন, নেগেটিভ ইলেকট্রন হচ্ছে তার চার্জ ক্যারিয়ার, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। এটা আমাদের পরিবাহীর ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার হিসেবে আচরণ করে ইলেকট্রনগুলা নেগেটিভ, অবশ্যই ইলেকট্রন তো নেগেটিভ। আর অপরিবাহী স্যার বিদ্যুৎ পরিবহন করে না, তাহলে বিদ্যুৎ পরিবহন না করলে কি হবে, তার মধ্যে চার্জ ক্যারিয়ার নাই। বিদ্যুৎ পরিবহন না করার মূল কারণে তার মধ্যে কি নাই, চার্জ ক্যারিয়ার নাই, চার্জ ক্যারিয়ার নাই স্যার, চার্জ ক্যারিয়ার নাই। দুঃখজনক বিষয়, তাই না? সে আসলে চার্জ ক্যারিয়ার থাকলে সে বিদ্যুৎ পরিবহন করতে পারতো, সে আজকে চার্জ ক্যারিয়ার না থাকার কারণে সে আজকে বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে না। দুঃখজনক বিষয়, যাই হোক, সে করানো তার ব্যাপার। এবার অর্ধপরিবাহী কি হবে স্যার, অর্ধপরিবাহীর মধ্যে অল্প সংখ্যক চার্জ ক্যারিয়ার আছে, কারণ সে বিদ্যুৎ পরিবহন করে অল্প সংখ্যক, সুতরাং অল্প সংখ্যক চার্জ ক্যারিয়ার আছে, অল্প সংখ্যক চার্জ ক্যারিয়ার আছে, চার্জ ক্যারিয়ার আছে। একটু সুন্দর করে লিখি, তোমরা ছোট মানুষ, দেখতে যেতে সুবিধা হয়। চার্জ ক্যারিয়ার আছে, চার্জ ক্যারিয়ার আছে, ঠিক আছে, অল্প সংখ্যক চার্জ ক্যারিয়ার আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে চার্জ ক্যারিয়ার দুইটা, একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন, একটা হচ্ছে মুক্ত হোল, ঠিক আছে। তাহলে এখানে একটা হচ্ছে চার্জ ক্যারিয়ার দুইটা হিসাবে কাজ করতেছে, একটা হচ্ছে ফ্রি হোল, আরেকটা হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রন। এই দুইটা হচ্ছে এই আমাদের অর্ধপরিবাহীর জন্য চার্জ ক্যারিয়ার। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, সুন্দর করে এত কিছু না লিখে এটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে একটু মাথায় রাখতে হবে যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার দুইটা, একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন বা ইলেকট্রন, একটা হচ্ছে হোল। তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার আপনি তো ইলেকট্রন না হয় বুঝলাম, বাট হোলটা কি, হোলটা কি একটু জিনিসটা দেখাই যে আসলে আমরা আমাদের হোল বিষয়টা কি।
দেখো একটু চিন্তা করো, একটু মাথা খাটাও। দেখো তো আমি যদি তোমাকে একটু লেখা ট্রাই করি, ধরো আমি একটা পরমাণু একটা শেপ আঁকলাম, ধরো না কালারটা চেঞ্জ করি, কালারটা সুন্দর আসে নেই, কালারটা যদি একটু সুন্দর কালার দিই, বারবার একই কালার কেন আসতেছে? দেখো আসতেছে না কেন? থাক, ওটা বাদ দাও, আমি আসলে এগুলো বুঝি কম, আমি এটা বাদ দিয়ে আমি তোমাদের জন্য আলাদা করে লিখতেছি। দেখো কোনো প্যারা নেই। ধরো এখানে আমি একটু চিন্তা করলাম যে এটা হচ্ছে আমাদের সোডিয়াম, এটা হচ্ছে তাদের প্লাস, তার সর্বশেষ কক্ষপথ বিবেচনা করলাম যে সর্বশেষ যে কক্ষপথটি রয়েছে সেই সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। দেখো সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রন, তাই না? আপাতত এটা কিন্তু সোডিয়াম, কোনো সন্দেহ নেই। তো তুমি এখান থেকে একটা ইলেকট্রনকে টেনে বের করে নিছো সর্বশেষ কক্ষপথ থেকে, বা যোজন যে শক্তিস্তর রয়েছে সেখান থেকে তুমি একটা ইলেকট্রন টেনে বের করে ফেলছো। তাহলে আমি এখান থেকে একটা ইলেকট্রনকে টেনে বের করে ফেলছি, একদম এখানে নিয়ে আসছি। তাহলে এখান থেকে তুমি যখন একটা ইলেকট্রনকে নিয়ে আসবা এই জায়গায়, তখন কিন্তু স্যার এই জায়গায় কী হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস, সোডিয়াম কী হয়ে যাবে স্যার? প্লাস হয়ে যাবে। কারণ কি? তখন তুমি একটা ইলেকট্রনকে টেনে নিয়ে গেছো, তখন জিনিসটা হয়ে গেছে কি? ফাঁকা জায়গা সৃষ্টি করছে। আর ফাঁকা জায়গা সৃষ্টি করার কারণে এই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো, এই যে এখানে যে তুমি ফাঁকা জায়গাটাকে সৃষ্টি করছো, এই যে ফাঁকা জায়গা, ওখানে আর এখানে কি না, এখানে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, এটাকে আমরা বলবো হোল। কি বলবো? হোল। আর দেখো তো স্যার, এই ইলেকট্রনটা সরে যাওয়ার কারণে এখানে কি সৃষ্টি হয়েছে? পজিটিভ সৃষ্টি হয়েছে। তাহলে এই হোলটা হচ্ছে কি আমাদের জন্য পজিটিভ। যেখানে ইলেকট্রন থাকার কথা ছিল সেখানে ইলেকট্রন নাই, তাহলে পজিটিভ আসছে। কারণ কি? সেখানে হোল আসছে। কথা বুঝতে পারছো? একটু ভালো করে দেখো যে এখানে আমাদের কি থাকার কথা ছিল? একটা ইলেকট্রন থাকার কথা ছিল, সেই ইলেকট্রনটা তুমি বের করে নিয়ে গেছো, ইলেকট্রনটাকে নিয়ে ফেলছো। তাহলে বের করে যদি নিয়ে যাও, তাহলে এই জায়গাটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে না? সে ফাঁকা জায়গাটা হচ্ছে কি? হোল। আর ইলেকট্রন সরিয়ে নিলে জিনিসটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে একটু বলতে পারি যে আমাদের হোলটা হচ্ছে কি? পজিটিভ। হোলটা কি? পজিটিভ। আর ইলেকট্রন নেগেটিভ, তুমি জানো এটা হচ্ছে কি? নেগেটিভ। কথা বুঝতে পারছো? এই দুটো কনসেপশন রাখো আপাতত, ঠিক আছে? আস্তে আস্তে আমরা আরও বেশি বুঝবো। এবার আসো ব্যান্ড থিওরি। এবার ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরি খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপশন। আসলে ব্যান্ড থিওরিটা কি একটু তোমাদের যদি একটু দেখাই, আমি একটু সুন্দর করে আঁকাকি করা ট্রাই করি। দেখো এখান থেকে আমি একটু স্টেট এইটা নিয়ে নিই। দেখো আমি একটু একটা গ্রাফ আঁকি, ঠিক আছে? একটা গ্রাফ আঁকি, এই যে দেখো একটা গ্রাফ আঁকলাম, একটা গ্রাফ আঁকলাম। আচ্ছা না আর কিছু লাগবে না, একটা গ্রাফ নিলাম। তো দেখো আমি এবার এই গ্রাফটার মধ্যে একটু তোমাদেরকে বুঝাই। দেখো বোঝানোর চেষ্টা করি যে আমরা একটা পরমাণুর মধ্যে ধরো একটা সোডিয়াম, কি চিন্তা করি একটা সোডিয়াম, এই সোডিয়াম পরমাণু, এখানে আরও কয়েকটা সোডিয়াম পরমাণু দিলাম, এখানে একটা সোডিয়াম পরমাণু আছে, এখানে তাদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনগুলো আমি লিখলাম, এখানে আমি আরেকটা সোডিয়াম পরমাণু দিলাম, ঠিক আছে? এই যে এখানে নিলাম, তো সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনগুলো আছে। খুব ভালো কথা। দেখো তাহলে আমি যদি একটু কথা বলি যে আমি যদি সোডিয়াম পরমাণুর কথা যদি চিন্তা করি, যে এখানে তার প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, আর তার একদম সর্বশেষ যে কক্ষপথটা সেখানে একটা করে ইলেকট্রন আছে। তাহলে আমি এই আলাদা আলাদা সোডিয়ামের জন্য আলাদা আলাদা, এগুলো আমি সোডিয়াম নিয়ে চিন্তা করতেছি, এগুলো সবগুলো হচ্ছে কি? সোডিয়াম। এই আলাদা আলাদা সোডিয়াম পরমাণুর জন্য আমি যদি তার গ্রাফটা হিসাব করি, তাহলে একটা গ্রাফ পাবো যে আমাদের শক্তি স্তর E1 শক্তি স্তর, তার E1 শক্তি স্তরের জন্য একটা মান পাবো, এরপর তার E2 শক্তি স্তরের জন্য আরেকটা মান পাবো, এরপর তার E3 শক্তি স্তরের জন্য আরেকটা মান পাবো। তাহলে মানগুলো কীরকম? যে আলাদা আলাদা তাদের এই যে আমাদের পরমাণু, সে কিন্তু একটা জায়গায় নেবে না, একটা পরমাণুকে আমি আলাদা করে রাখছি। তো আলাদা আলাদা পরমাণুর জন্য তখন দেখা যাবে যে আমি একটা লাইন পাবো, একটা গ্রাফ পাবো। সেই গ্রাফটা হচ্ছে ধরো এই যেরকম, যে প্রথম শক্তি স্তরের গ্রাফটা হচ্ছে এরকম, এরপর দ্বিতীয় শক্তি স্তরের গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে? তৃতীয় শক্তি স্তরের গ্রাফটা হচ্ছে কি? এরকম, একদম স্ট্রেট লাইন আর কি। একটা স্ট্রেট লাইন পাইলাম, ভালো কথা, একটা স্ট্রেট লাইন পাইলাম। তখন দেখো আসলে সমস্যাটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সোডিয়াম, বা একটা সোডিয়াম বলতে কোনো কথা নাই, পুরো একটা সোডিয়াম, আমরা যদি একটা সোডিয়াম খণ্ড চিন্তা করি, সেই সোডিয়াম খণ্ডের মধ্যে কোটি কোটি সোডিয়াম থাকতে পারে। তাহলে আমরা অবশ্যই একটা করে আমরা আসলে এটা বিবেচনা করতে পারবো না। তাহলে দেখো যদি একটা করে বিবেচনা না করি, তাহলে আমি একটু চিন্তা করি এই পুরাটা আমার একটা সোডিয়াম খণ্ড, এই পুরাটা হচ্ছে কি? সোডিয়াম খণ্ড।
তাহলে আমি পুরোটা সোডিয়াম খণ্ডের মধ্যে যখন আমার নাম্বার 1 কক্ষপথ আসবে, 1 নাম্বার কক্ষপথ আসবে, তখন 1 নাম্বার কক্ষপথের জন্য স্যার প্রত্যেকটা পরমাণুর ভিন্ন ভিন্ন শক্তি স্তরের জন্য, বা একই শক্তি স্তরের জন্য, দুঃখিত, প্রত্যেকটা পরমাণুর একই শক্তি স্তরের জন্য ভিন্ন ভিন্ন ইলেকট্রনের মান কিন্তু তখন আমি স্ট্রেট লাইন পাবো না। দেখা যাবে যে 1 নাম্বার একটার জন্য পাইছি হচ্ছে ধরো কথার কথা, যে একটার জন্য আমি পাইলাম, ধরো এটা লিখলাম, এরপর আরেকটার জন্য পাইছি হচ্ছে এরকম, একটার জন্য ধরো এরকম কিছু একটা পাইলাম, আরেকটার জন্য এরকম কিছু একটা পাইলাম, আরেকটার জন্য ধরো এই যে এরকম কিছু একটা পাইলাম। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে কি যে স্যার আমি ফিক্সড পাচ্ছি না, তার যে ভ্যালুটা সেটা ফিক্সড না, আমি বলতে পারবো না তারটা 2 ইলেক্ট্রোভোল্ট। একই শক্তি স্তরের একই একটা পরমাণুর ভিন্ন ভিন্ন পরমাণুর জন্য একই শক্তি স্তরের ইলেকট্রনের মানগুলো কিন্তু স্যার তখন আর কি হবে না, ফিক্সড আসবে না। তখন দেখা যাবে একটার জন্য 2, একটার জন্য 2.0001, একটার জন্য 2.0003, মানে তার মানটা কোনো ফিক্সড না, সে আমি 2 ইলেকট্রোভোল্ট এটা তখন বলা যাবে না। তখন আমি এখানে জিনিসটা হচ্ছে এরকম কিছু একটা পাবো। তখন দেখা যাবে যে আমি এখানে এরকম কিছু একটা পাবো, এই যে এরকম কিছু একটা পাবো, এই যে এরকম একটা শক্তির একটা ব্যান্ডের মতো পাবো। তাদের এই যে শক্তির যে পার্থক্যটা বা তাদের শক্তির যে রেঞ্জটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আছে, সেটা 2 থেকে শুরু করে ধরো 5-এর মধ্যে, কথার কথা 2 থেকে শুরু করে 5 এই রেঞ্জের মধ্যে আমি পাচ্ছি। এটা একটা ব্যান্ডের মতো, হাতে পরা ব্যান্ড বা মাথায় অনেকে ব্যান্ড পরা না সেরকম। তো এটাকেই বলতেছি আমরা ব্যান্ড থিওরি। তাহলে আমরা একটু ভালো করে আরেকবার বলি যে একটা সোডিয়াম খণ্ডের মধ্যে প্রথম শক্তি স্তরের ভিন্ন ভিন্ন পরমাণুর জন্য প্রথম শক্তি স্তরে একই শক্তি স্তরের ইলেকট্রনের মান কিন্তু কি হবে না, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকবে, ফিক্সড হবে না, আমি বলতে পারবো না সেটা 2, একটা ধরো 2, একটা ধরো 2.00001, একটা ধরো 2.00002, একটা ধরো 2.00003, এরকম কিছু একটা আসবে, মানে এটা ফিক্সড না, বাট রেঞ্জটা ফিক্সড, যে সে 2 থেকে 5-এর মধ্যেই হবে, তার বেশি হবে না। কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এখানে আমি কি পাবো, একটা এনার্জি ব্যান্ডের মতো পাবো। তাহলে এখানে সেমভাবে আমাদের দ্বিতীয় শক্তি স্তরের জন্য সেম কথা, দ্বিতীয় শক্তি স্তরেও সেম কথা, দ্বিতীয় শক্তি স্তরের এক ভিন্ন ভিন্ন ইলেকট্রনগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে তাদের ক্ষেত্রে কি আমি একটা এরকম একটা স্ট্রেট লাইন পাবো আর কি। কথা বুঝতে পারছো? সেক্ষেত্রে দেখা যাবে যে এরকম আমি একটা এনার্জি গ্যাপ পাবো। ঠিক আছে, এটা একটু লিখে দিচ্ছি তোমাদের জন্য। এই যে ধরো এখানে এই যে এরকম কিছু একটা পাচ্ছি এটার জন্য, আবার সিমিলার ওয়েতে এটার জন্য একটা পাবো। কথা বুঝতে পারছো? তো এগুলাকে আমরা বলবো বেসিক্যালি কি, ব্যান্ড। কথা বুঝতে পারছো? E1 শক্তি স্তরের জন্য একটা ব্যান্ড, E2 শক্তি স্তরের জন্য ব্যান্ড, E3 শক্তি স্তরের জন্য কি সেম একটা ব্যান্ড পাবো। কথা বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের যে কোনো পরমাণুর ক্ষেত্রে আমি কিন্তু তাদের প্রথম শক্তি স্তরের প্রত্যেকটা ইলেকট্রনের মান কিন্তু একদম 2 পাবো না, একদম ফিক্সড একটা ভ্যালু থাকবে না, অবশ্যই সেই ফিক্সড ভ্যালু থাকবে না। তো দেখা যাবে ভিন্ন ভিন্ন ইলেকট্রনের জন্য সে মানটা বাড়বে, কমবে। দেখা যাবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। ধরো এই যে এখানে E1 চিন্তা করলাম একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আছে, কিন্তু সেই রেঞ্জ থেকে কিন্তু বের হয়ে যায়নি। মানে আমাদের এখানে ধরো কথার কথা রেঞ্জটা ধরো 2 থেকে শুরু করে 5 এই রেঞ্জের মধ্যে আছে। এটা ধরো শুরু করো 7 থেকে শুরু করে 9, এটা ধরো কথার কথা 11 থেকে শুরু করে ধরো মনে করো 13, এই রেঞ্জের মধ্যেই আছে, সেই রেঞ্জের বাইরে যাবে না। বাট এটা ফিক্সড না, আমি কোনো স্ট্রেট লাইন পাবো না, কোনো ফিক্সড ভ্যালু পাবো না। আশা করি বুঝতে পারছো? এটি হচ্ছে মোটামুটি কথাবার্তা। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ব্যান্ড থিওরি। তো দেখা যাবে সেই ক্ষেত্রে আমরা কিসের মতো পাই, একটা ব্যান্ডের মতো পাই। পরমাণুর প্রথম শক্তি স্তরের জন্য এরকম একটা ব্যান্ড পাবো, দ্বিতীয় শক্তি স্তরের জন্য সেম ব্যান্ড পাবো, তৃতীয় শক্তি স্তরের জন্য কি এরকম একটা ব্যান্ড পাবো। কথা বুঝতে পারছো? এগুলোকে বলবো আমরা ব্যান্ড থিওরি। এরপর আসো যোজন ব্যান্ড। গুরুত্বপূর্ণ কথা আসলে যোজন ব্যান্ডটা একটু তোমাদের জন্য একটু স্যার সুন্দর করে কথা বলে দিই। আসলে যোজন ব্যান্ডটা কি, দেখো আমরা যদি একটু চিন্তা করি, দেখো আমাদের পরমাণুর কথা যদি চিন্তা করি, পরমাণুর আমরা একটু আগে ব্যান্ড থিওরি নিয়ে আলোচনা করে ফেলছিলাম। পরমাণুর ক্ষেত্রে একটু দেখো যে আমরা ধরো কথার কথা এখানে আমাদের E1 শক্তি স্তর, এটা হচ্ছে ধরো E2 শক্তি স্তর, এরপর ধরলাম ডট 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 উপরে চলে গেল, সেটা হচ্ছে ধরো আমাদের কন্ডাকশন ব্যান্ড যেটাকে বলবো আর কি, যে পরিবহন ব্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে আমাদের দুঃখিত ইবি, যেটাকে আমরা বলবো হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। একটু দেখো ঠান্ডা মাথায় তাকাও যে আমি যদি একটা পরমাণুর ক্ষেত্রে সোডিয়ামের কথা যদি চিন্তা করি, সোডিয়ামকে নিয়ে আজকে ডিসকাস করি।
ঠিক আছে। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কি স্যার? সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাই না? এই যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটাকে আমরা কি বলবো? যোজন ইলেকট্রন, তাই না? এটাকে তুমি যখন ছুটাই ফেলবা তখন সেটা কিন্তু পরিবহন ব্যান্ডে চলে যাবে। তো সেমভাবে আমি আগের মতো কথা বলবো, যোজন ব্যান্ডের ক্ষেত্রে এরকম হাজার হাজার কোটি কোটি ইলেকট্রন আছে। তো কোটি কোটি ইলেকট্রনের শক্তি কিন্তু সেম হবে না। তখন দেখবো যে আমরা পরিবহন ব্যান্ডে আসলে তখন আমরা এই মানটা এইভাবে পাবো, দেখা যাবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে পাচ্ছি। ধরো এই যে এটা, ধরো এই যে এরকম কিছু একটা, তখন দেখবে এই যে এরকম কিছু একটা পাচ্ছি, ঠিক আছে, এরকম কিছু একটা পাচ্ছি, দেখছো? তখন এরকম কিছু একটা পাবো। এটা হচ্ছে কি আমাদের যোজন ব্যান্ড। এটাকে আমরা বলতেছি কি যোজন ব্যান্ড। এরপর যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলা তুমি যখন শক্তি অ্যাপ্লাই করবো তখন সেটা পরিবহন ব্যান্ডে চলে যাবে। তখন এটা হচ্ছে আমাদের ভিন্ন একটা কালার দিয়ে দেখে, যাতে তোমরা বুঝতে সুবিধা হবে আর কি, পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডকে আইডেন্টিফাই করতে। এরপর দেখা যাবে এটা হচ্ছে আমাদের কি পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে কি আমাদের পরিবহন ব্যান্ড। কথা বুঝতে পারছো? তাহলে আমি আবার বলবো যে আমাদের E1 E2 শক্তি স্তরগুলো একটু লিখে দিই, তাহলে তোমরা দেখতে তোমাদের অ্যাটলিস্ট ভালো লাগবে। ঠিক আছে, দুঃখিত, খুব দুঃখিত, আমি খুব তোমাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। আসলে আমি দুঃখ প্রকাশ, এই যে দেখো এটা দিয়ে দিলাম, এইটা দেখছো, এটা কথা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের E1 E2 ধরলাম আর কি, E1 E2, আর এখানে হচ্ছে তোমার ধরো গ্যাপ দিলাম, এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে আমাদের একদম সরাসরি পরিবহন ব্যান্ড, ধরো ডট 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 ডট, এটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড, এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড। তাহলে এই যে যোজন ব্যান্ড থেকে যখন যোজন ব্যান্ডের জন্য আমি একটা রেঞ্জ পাইলাম, এরপর যোজন ব্যান্ডে তুমি যখন শক্তি দিচ্ছ সেটা তখন কই চলে যাবে? পরিবহন ব্যান্ডে চলে যাবে। যোজন ব্যান্ডে শক্তি দেওয়ার কারণে সেটা কই চলে যাচ্ছে স্যার? পরিবহন ব্যান্ডে চলে যাচ্ছে। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের এখান থেকে এরকম সর্বশেষ সোডিয়ামের কথা যদি চিন্তা করি, এটা সোডিয়াম খণ্ড যদি চিন্তা করি, তাহলে এই সোডিয়াম খণ্ডের মধ্যে সর্বশেষ কক্ষপথ মানে যোজন ব্যান্ড বা যোজন কক্ষপথের জন্য এরকম হাজার হাজার ইলেকট্রন, কোটি কোটি ইলেকট্রনের জন্য এরকম একটা রেঞ্জ পাবো। এগুলোকে যখন তুমি সরাই নিচ্ছ, শক্তি অ্যাপ্লাই করতেছো, তখন সেটা কই চলে গেল? মুক্ত অবস্থায় পরিবহন ব্যান্ডে চলে গেল। কথা বুঝতে পারছো? এখানে একটু গুরুত্বপূর্ণ একটা কথা আছে, এই রেঞ্জের মাঝে তুমি যদি চিন্তা করো, দেখো এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এটাকে আমরা বলবো নিষিদ্ধ ব্যান্ড। এটা কি বলবো স্যার? নিষিদ্ধ ব্যান্ড। ঠিক আছে, এটাকে বলবো আমরা নিষিদ্ধ ব্যান্ড। এটা একটা সুন্দর নাম, সেটা হচ্ছে আমাদের নিষিদ্ধ ব্যান্ড। সুন্দর করে বানানটা দিই, এটা হচ্ছে আমাদের নিষিদ্ধ ব্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিষিদ্ধ ব্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ব্যান্ড স্যার? নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড। তো নিষিদ্ধ ব্যান্ডের মধ্যে কি থাকতে পারবে না? ইলেকট্রন থাকতে পারবে না। এটাকে আমরা বলবো হচ্ছে কি, এটাকে বলবো হচ্ছে যোজন ব্যান্ড। কি ব্যান্ড? যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড। ঠিক আছে, যোজন ব্যান্ড। আর এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, পরিবহন, দুঃখিত, পরিবহন ব্যান্ড। ঠিক আছে, তখন দেখো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড বুঝলাম, মাঝে আবার নিষিদ্ধ ব্যান্ড আছে, কেন নিষিদ্ধ ব্যান্ডে ইলেকট্রন থাকতে পারে না? হ্যাঁ, না থাকতে পারে না। আসলে তুমি একটু চিন্তা করো, তুমি ধরো 3 তলায় আর 4 তলায় থাকো, তো 3 তলা 4 তলায় হয় তুমি 3 তলায় থাকবা, নাহলে 4 তলায় থাকবা। 3 তলা 4 তলার মাঝামাঝি কোনো ফ্ল্যাট হয় কিনা? হয় না তো। 3 তলা হয় 3 তলায় থাকবা, নাহলে কয় তলায় থাকবা? 4 তলায় থাকবা। তোমাকে দেখা যাবে যখন তুমি ধরো কথার কথা তুমি একটা রেঞ্জ চিন্তা করো, ধরো 3 তলায় আসো, 3 তলায় ধরো 2500 টাকা ভাড়া, আর 4 তলায় গেলে 3500 টাকা ভাড়া দিতে হয়, মানে তোমার 3500, এখানে 2500, এখানে 3500। যখন তুমি 3 তলা থেকে উঠতে যাবো তখন দাঁড়ানো আটকাই দিবে, এই কত আছে বল? তখন বললো যে আমার কাছে 3000 টাকা আছে, তখন কিন্তু দাঁড়ানো তোমাকে উঠতে দিবে না। তোমাকে ফিক্সড 3500 টাকা দিলেই তোমাকে 4 তলায় উঠতে দেওয়া হবে। কথা বুঝতে পারছো? তুমি মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। ধরো তোমার কাছে 3000 টাকা নিলা আছে, 3000 টাকা আছে, কিন্তু 3000 টাকা দিয়ে তুমি কি করতে পারবে না? 4 তলায় উঠতে পারবে না, কারণ তোমাকে 4 তলায় উঠার জন্য 3500 টাকা লাগবে। কথা বুঝতে পারছো? এটি হচ্ছে কথাবার্তা। আসো চলো এবার এটার উপর ডিপেন্ড করে আমরা দেখে ফেলি, এই যে আমাদের অপরিবাহী, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, এটার উপর আসলে আমাদের যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডটা কীভাবে কাজ করে এটা একটু আমরা দেখব। দেখো এখান থেকে আমরা একটু যদি ফার্স্ট অফ অল একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে একটা লাল দিয়ে দিই, এটা উপরে একটা লাল দিই। এই যে এটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে উপরেটা হচ্ছে পরিবহন ব্যান্ড, নিচেটা হচ্ছে যোজন ব্যান্ড। আচ্ছা, খুব ভালো করে লক্ষণীয় যে বিষয়টা আছে, দেখো এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড।
পরিবহন ব্যান্ড। আর এটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওই যে ইবি, আর এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। এত বড় করে না লিখি, এটা হচ্ছে আমাদের ইসি, কন্ডাকশন ব্যান্ড। দেখো স্যার, যোজন ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে পার্থক্য নাই, তারা একদম মিলেমিশে আছে। তারা কি আছে? মিলেমিশে আছে, ঠিক আছে। কারণ হচ্ছে কি, আমরা জানি পরিবাহীর মধ্যে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে, পরিবাহীর মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে, যার কারণে এখানে আসলে আমাদের এখানে কোনো গ্যাপ নাই। দেখছো, কোনো গ্যাপ নাই, তাদের মধ্যে কোনো গ্যাপ নাই। দেখা যায় যে যোজন ব্যান্ড থেকে খুব সহজে বিদ্যুৎ পরিবহন ব্যান্ডে চলে যেতে পারতেছে। পরিবহন ব্যান্ড থেকে আমাদের যোজন ব্যান্ড থেকে খুব সহজে বিদ্যুৎ কী করতেছে? পরিবহন ব্যান্ডে চলে যেতে পারতেছে। কারণ কি স্যার? কারণ এটা পরিবাহী, খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারবে। ইলেকট্রন হালকা একটু শক্তি প্রয়োগ করলেই সে কী করবে? পরিবহন ব্যান্ডে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্যাপটা খুবই কম, মানে গ্যাপ নাই, এটার মধ্যে কোনো গ্যাপ নেই, তারা মিলেমিশে আছে। এরপর যখন আমি এখান থেকে একটু আঁকবো, দেখো এই যে এটা অপরিবাহীর ক্ষেত্রে এটা, আর তার এটা হচ্ছে তার, ধরো এই যে দেখছো, এটা হচ্ছে তার যোজন ব্যান্ড। এটা নিচেরটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড, এটাকে আমরা বলবো হচ্ছে, নিচেরটা হচ্ছে পরিবহন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। এটা হচ্ছে আমাদের ইবি, এটা হচ্ছে আমাদের ইসি। দেখছো তাদের যে পার্থক্যটা, তাদের রেঞ্জের যে পার্থক্যটা, সেটা হচ্ছে প্রায় 6 থেকে শুরু করে 15 ইলেকট্রোভোল্ট পর্যন্ত। 6 থেকে শুরু করে 15 ইলেকট্রোভোল্ট পর্যন্ত তাদের এই পার্থক্য, মানে বিশাল। মানে তুমি এখানে খুব সহজে, মানে এটা তো বিদ্যুৎ পরিবহন করেই না, এটার বিশাল অ্যামাউন্ট, প্রায় 6 থেকে শুরু করে 15 ইলেকট্রোভোল্ট তাদের যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে পার্থক্য। মানে যোজন ব্যান্ড থেকে সে যদি পরিবহন ব্যান্ডে যাইতে চায়, তাহলে তাকে কমপক্ষে 6 থেকে 15 ইলেকট্রোভোল্ট দিতে হবে। দুঃখিত, হয়তো বেশি 600 বলে ফেলছিলাম, স্যার এর জন্য এক্সট্রিমলি সরি। এরপর দেখো, আসো পরবর্তীতে আসো। এরপর হচ্ছে আমরা অর্ধপরিবাহী, যেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি মূল আকর্ষণ, মানে এটাই হচ্ছে মূল আকর্ষণের বিষয়। দেখো একটু এই যে এটা একটু নিচে নিয়ে আসি, না ঠিক আছে থাকুক, প্যারা নেই। এরপর দেখো এই যে এটা দেখছো, একটু নিচে নিয়ে আসবো। এই যে খুব সুন্দর হয়েছে মনে হয়, রং দিয়ে দিই, রংটা হচ্ছে লাল। তো দেখো এখান থেকে যদি একটু ঠান্ডা মাথায় তাকাও, যে এখানে আমরা বলবো এটা হচ্ছে আমাদের কি পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড, ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ড। তাদের যে পার্থক্যটা, এটা খুব খুব কম। সেটা হচ্ছে ধরো, সেটা প্রায় কত, আনুমানিক ধরো 1.1 ইলেকট্রোভোল্টেরও কম, 1.1 ইলেকট্রোভোল্টেরও কম, মানে 1.1 ইলেকট্রোভোল্ট বা তার থেকে কম। এই আমাদের তাদের পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে পার্থক্য। তাহলে অবশ্যই একটু মাথায় রাখবা, যদি এখানে সেটা যদি জার্মেনিয়াম হয়, তাহলে তার জন্য 0.7, মানে সে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে গেলে। আর যদি সেটা সিলিকন হয়, তাহলে সেটা যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে গেলে তার এটা হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্ট। এটা একটু মাথায় রাখবা। তাহলে এটা হচ্ছে মোটামুটি কথা, একটু সামারি করে দিই। সেটা হচ্ছে কি, যে আমাদের পরিবাহীর মধ্যে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে, কারণ তাদের পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ নাই। এটার মধ্যে বিশাল অ্যামাউন্ট গ্যাপ, যার কারণে সে অপরিবাহী। আর অর্ধপরিবাহীর মধ্যে গ্যাপটা হচ্ছে কি, খুবই মানে গ্যাপ আছে, মিনিমাম তো গ্যাপ অবশ্যই আছে। সেটা হচ্ছে কত, 1.1 ইলেকট্রোভোল্ট, 1.1 ইলেকট্রোভোল্ট গ্যাপ আছে। অতটুকু গ্যাপের বেশি হবে না, মানে 1.1 ইলেকট্রোভোল্টের কম গ্যাপ আছে আর কি, ঠিক আছে। এরপর পরবর্তী স্লাইডটা জানার আগে একটু গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের বলতে চাই। সেটা হচ্ছে যে কক্ষ তাপমাত্রায়, স্লাইডটা অ্যাড করে দেবো, প্যারা নেই। কক্ষ তাপমাত্রায় অর্ধপরিবাহী কেন বিদ্যুৎ পরিবহন করে, মানে তাপমাত্রা বাড়াইলে সে কেন বিদ্যুৎ পরিবহন করে, সেটা নিয়ে একটু কথা বলি আজকে। তো কক্ষ তাপমাত্রা একটু সাইড দিয়ে দিই। কক্ষ তাপমাত্রায় অর্ধপরিবাহী বিদ্যুৎ পরিবহন করে কেন? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা তোমাদের মাঝে মাঝে দেখবা যে ক্ষয়তে চলে আসছে, 2 মার্কের একটা কোশ্চেন, যে কক্ষ তাপমাত্রায় অর্ধপরিবাহী কেন বিদ্যুৎ পরিবহন করে। তাহলে কি স্যার এমনি বিদ্যুৎ পরিবহন করে না? না, সে যখন তার তাপমাত্রাটা খুবই কম থাকে, সে সম্পূর্ণ অপরিবাহীর মতো আচরণ করে। বাট সে অপরিবাহী থেকে কেন পরিবাহী হয়?
কক্ষ তাপমাত্রাতে কেন সে পরিবাহী হয়ে যায়। দেখো আমি যদি একটু সিলিকনের স্ট্রাকচারটা আঁকি, সিলিকনের একটু মাথায় রাখবা যে সিলিকনের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। সিলিকনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। সিলিকনের স্ট্রাকচারটা যদি আমি তোমাদের জন্য আঁকতে চাই সেটা হবে 2, 8, 4, মানে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে কয়টা? 4টা। তাহলে সে 4টার সাথে 4টা সিলিকনের সাথে সে কী করবে? সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। দেখো এই যে সিলিকন, এগুলো একটু বেকাতেরা হয়ে যাচ্ছে, প্যারা নাই। দেখো এই যে দেখো সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে। তো অবশ্যই তার এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রনগুলো কি সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, এই যে সমযোজী বন্ধন ইলেকট্রনগুলো কি আছে? আবদ্ধ আছে। সমযোজী বন্ধন ইলেকট্রনগুলো আবদ্ধ আছে, ঠিক আছে, সমযোজী বন্ধন ইলেকট্রনগুলো আবদ্ধ আছে। তো এখানে কি হবে স্যার? যখন তুমি তাপমাত্রা বাড়াবা তাদের মধ্যে কাপাকাপি হবে। কাপাকাপি হতে হতে একটা মোমেন্টে তাদের মধ্যে বন্ধন ভেঙে যাবে, সমযোজী বন্ধন ভেঙে যাবে। এই যে সমযোজী বন্ধনগুলো ভেঙে গিয়ে এই ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যাবে, তখন দেখা যাবে যে এখান থেকে মুক্ত ইলেকট্রন বের হবে। আমি একটু সুন্দর করে লিখি, এখানে ইলেকট্রন আছে, তখন দেখা যাবে এখান থেকে মুক্ত ইলেকট্রন বের হচ্ছে। এখান থেকে আমি একটু অন্য কালার দিয়ে দেখি স্যার, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে, যে এখান থেকে মুক্ত ইলেকট্রন বের হয়েছে, এখান থেকে মুক্ত ইলেকট্রন বের হলো, এখান থেকে মুক্ত ইলেকট্রন বের হলো, এখান থেকেও মুক্ত ইলেকট্রন বের হলো। পুরা জায়গার মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন বের হয়েছে। স্যার যদি পুরো জায়গা থেকে অসংখ্য মুক্ত ইলেকট্রন বের হয় তাহলে আমাদের চার্জ কেরিয়ার বেড়ে গেল। চার্জ কেরিয়ার এখান থেকে আমি পেলাম, আর তুমি খুব ভালো করেই বুঝতেছো চার্জ কেরিয়ার যখন আসবে তখন সেটা বিদ্যুৎ পরিবহন করবে। তখন তুমি যদি সিম্পলি এখানে যদি একটা ব্যাটারি যুক্ত করে দাও তখন দেখবা যে বিদ্যুৎ ফ্লো হচ্ছে, তখন দেখবা যে বিদ্যুৎগুলো ইলেকট্রনের ফ্লো এর কারণে তখন দেখা যাবে খুব সুন্দর করে আমাদের বিদ্যুৎ পরিবহন হবে। তখন দেখা যাবে বিদ্যুৎ পরিবহন হবে। কথা বুঝতে পারছো? তখন দেখবা খুব সুন্দর করে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। কথা বুঝতে পারছো? আমি আরেকবার বলবো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে যখন সে কক্ষ তাপমাত্রা থাকে তখন সিলিকনগুলা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তাদের মধ্যে কি হয়? তাদের মধ্যে দেখা যায় যে তারা কাপাকাপি করতে করতে তাদের বন্ধনগুলো ভেঙে যায়, আর বন্ধনগুলো ভেঙে যাওয়ার কারণেই দেখা যায় যে তাদের প্রচুর পরিমাণে তারা চার্জ কেরিয়ার পায়, আর চার্জ কেরিয়ার পেলে তো আমরা জানি সে বিদ্যুৎ পরিবহন করবে। কথা বুঝতে পারছো? এটি হচ্ছে কথাবার্তা। দেখো এরপর আসো অন্তর্জাত হচ্ছে বিশুদ্ধ, সে তার মধ্যেই বিদ্যুৎ পরিবহন করবে। মানে আমরা জানি যে সিলিকন, একটা হচ্ছে কি জার্মেনিয়াম, দুঃখিত এটা আবার কি নিয়ে ফেললাম, এটা হচ্ছে কি আমাদের সিলিকন আর জার্মেনিয়াম, ঠিক আছে, সিলিকন একটা হচ্ছে জার্মেনিয়াম। তো এইটা তো ধরো সিলিকনের সাথে বন্ধনে অংশগ্রহণ করছে, সিলিকনের সাথে বন্ধনে অংশগ্রহণ করছে, এই যে তাদের মধ্যে সিলিকনের সাথেই আছে, অন্য কেউ নাই, ঠিক আছে, অন্য কেউ নাই। জার্মেনিয়ামের সাথেই বিদ্যুৎ সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, জার্মেনিয়ামের সাথেই তার বন্ধনটা আবদ্ধ। তাহলে এগুলো হচ্ছে বিশুদ্ধ, এখানে অন্য কাউকে তারা জায়গা দেয়নি, ঠিক আছে, তারা অন্য কাউকে জায়গা দেয়নি, তাদের নিজেদের মধ্যে নিজেরাই বন্ধন অংশগ্রহণ করছে, ঠিক আছে, তারা নিজেদের মধ্যে নিজেরাই কী করছে? বন্ধনে অংশগ্রহণ করছে। এগুলো হচ্ছে বিশুদ্ধ। আর বহির্জাত বা ভেজাল হচ্ছে দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। তো নাম্বার 1টা হচ্ছে কি আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর, 2 নাম্বারটা হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে অন্তর্জাতের মধ্যে বিশুদ্ধ শুধুমাত্র সিলিকন আর জার্মেনিয়াম, হয় সিলিকন না হয় জার্মেনিয়াম, তাদের মধ্যে থেকেই কি করবে? তারা বন্ধনে অংশগ্রহণ করবে, তাদের মধ্যে তা থাকবে। আর পি টাইপ এন টাইপ এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে বিশাল আলোচনা আছে, আমি দেখাচ্ছি। পি টাইপ এন টাইপ হচ্ছে ভেজাল, ঠিক আছে, তাদের মধ্যে আমরা ডোপিং মিশ্রিত করবো আর কি, ঠিক আছে। এবার আসো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কি দেখতেছো? লেখা কি? এন টাইপ। এই এন টাইপের মধ্যে আমরা পঞ্চযোজী ব্যবহার করবো। পঞ্চযোজী যৌগগুলো হচ্ছে কি, মৌলগুলো হচ্ছে এই যে পঞ্চযোজী, একটু লিখে দিই, পঞ্চযোজী দেখো, পঞ্চযোজীর মধ্যে আমরা ফসফরাসকে ইউজ করব, আমরা ব্যবহার করবো এখানে, ঠিক আছে। ফসফরাসকে ব্যবহার করার কারণ হচ্ছে ফসফরাসে তোমরা জানো সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, তাই তাকে আমরা পঞ্চযোজী বলি। তার সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা এখানে ফসফরাসকে আমরা সিলেক্ট করবো। এবার দেখো সিলিকনগুলোকে একটু দেখি, এই বন্ধনটা হচ্ছে এরকম, এই যে সিলিকন তারা বন্ধনে অংশগ্রহণ করছে, দেখো ঠান্ডা মাথায় তাকাও, এই যে আমরা এখানে এগুলো লিখে ফেলতেছি, সিলিকনগুলোর সাথে বন্ড তৈরি করতেছি, হ্যাঁ, এই যে সিলিকন, এখানে সিলিকন,
দুঃখিত। আচ্ছা, এই যে দেখো একটু সুন্দর করে লেখা ট্রাই করছি আর কি। আচ্ছা, এখান থেকে অনেকগুলো বন্ড বের হবে, অবশ্যই অনেক বন্ড আছে, ঠিক আছে। এখানে আসলে আমি তো যতটুকু লেখা সম্ভব অতটুকু লিখছি, অনেকগুলো বন্ড আছে। তো এখান থেকে ধরো একদম মাঝখানে মাঝখানে একটা করে কি আসবে, এখানে ধরো এখানে কি আসলে একটা একটা করে ধরো ফসফরাস যুক্ত করে দিলা। কি যুক্ত করলে অন্য একটা কালার দিলে মনে হয় তোমরা বুঝতে সুবিধা হবে। ফসফরাস যুক্ত করলা, এখানে ফসফরাস যুক্ত করলা, এখানে একটা করে ফসফরাস যুক্ত করলা। তা আমি একটু আগে বলছিলাম ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে কয়টা? 5টা। তাহলে এটার সাথে একটা সমযোজী বন্ধনে যুক্ত হবে, এটার সাথে একটা সমযোজী বন্ধনে যুক্ত হবে, এখানে ডোপিং করতেছি, এটার সাথে আরেকটা সমযোজী বন্ধনে যুক্ত হবে, এটার সাথে আরেকটা সমযোজী বন্ধনে যুক্ত হবে। তাহলে স্যার তার তো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 5টা, এখানে সে যুক্ত হইতে পারছে 4টার সাথে, বাকি একটাকে তো সে বাধ্য হয়ে ছেড়ে দিতে হবে, বাকি একটাকে সে বাধ্য হয়ে ছেড়ে দিতে হবে। তখন দেখা যাবে এখান থেকে একটা মুক্ত ইলেকট্রন সে বের করে দিবে বাধ্য হয়ে, তাকে এটা রাখা যাবে না তার কাছে। তাহলে কি করবে সে? সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তার ইলেকট্রন লাগতেছে 4টা, বাট তার আছে 5টা, একটাকে সে ছেড়ে দিবে, এখানেও থেকে এরকম একটাকে ছেড়ে দিবে, এখান থেকে এরকম একটাকে ছেড়ে দিবে। এখানে দেখা যাবে অসংখ্য চার্জ ক্যারিয়ার বের হবে, অসংখ্য চার্জ ক্যারিয়ার বের হবে। তাহলে এখানে চার্জ ক্যারিয়ারগুলো কি? ইলেকট্রন মানে কি? নেগেটিভ। তাহলে এখানে কি হবে স্যার? চার্জ ক্যারিয়ার পাওয়া যাবে। এখানে কি চার্জ ক্যারিয়ার বেশি? ঋণাত্মক চার্জ ক্যারিয়ার বেশি। সুতরাং এখানে 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 ঋণাত্মক চার্জ ক্যারিয়ার বেশি, ঠিক আছে। ঋণাত্মক চার্জ ক্যারিয়ার বেশি, ঋণাত্মক চার্জ ক্যারিয়ার বেশি। একটু সুন্দর করে লিখি, এখানে কি আছে? ঋণাত্মক চার্জ ক্যারিয়ার বেশি, চার্জ ক্যারিয়ার বেশি, চার্জ ক্যারিয়ার বেশি, ক্যারিয়ার বেশি। যেহেতু এখানে স্যার ঋণাত্মক চার্জ ক্যারিয়ার বেশি আছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? অবশ্যই এন টাইপই বলবো। সুতরাং এটা হচ্ছে আমাদের এন টাইপ, ঠিক আছে। যেহেতু এখানে ঋণাত্মক চার্জ ক্যারিয়ার বেশি আছে, সুতরাং আমরা তাকে বলবো হচ্ছে কি? এন টাইপ। সুতরাং তাকে আমরা বলবো হচ্ছে এন টাইপ, ওকে। কিন্তু এখানে একটা কথা আছে। আচ্ছা আমাকে বলো, পুরো প্রোডাক্টটা কি তড়িৎগ্রস্ত নাকি তড়িৎ নিরপেক্ষ? এটা কিন্তু তড়িৎগ্রস্ত না, তড়িৎ নিরপেক্ষ। রিজন হচ্ছে স্যার এখানে যে পরিমাণ ইলেকট্রন ছেড়ে দিছি তার সমপরিমাণ কিন্তু প্লোটনও আছে আমাদের। সুতরাং আমাদের পুরো সলিউশনটার যদি কথা আমি একটু চিন্তা করি, পুরো সলিউশনটা হচ্ছে চার্জ নিরপেক্ষ। এটা হচ্ছে কি? চার্জ নিরপেক্ষ। এটা হচ্ছে কি? চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ। কিন্তু তার ভিতরে দেখা যাচ্ছে চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ, ঠিক আছে। এটা একটা মাথায় রাখবা। তাহলে এখান থেকে সেই জায়গার ভিতরে অনেক বেশি পরিমাণে অসংখ্য পরিমাণে ইলেকট্রন আছে। আমরা দেখতেছি যে তার মধ্যে অনেক অসংখ্য পরিমাণে চার্জ ক্যারিয়ার বিচরণ করতেছে, মানে হচ্ছে ইলেকট্রন থাকতেছে, যার কারণে আমরা তাকে বলতেছি হচ্ছে কি? এন টাইপ অর্ধপরিবাহী। রিজন কি? কারণ তার এখানে অনেকগুলা কি আছে? ঋণাত্মক বা ইলেকট্রন আছে, যার কারণে তাকে আমরা বলতেছি চার্জ ক্যারিয়ার, ঋণাত্মক চার্জ ক্যারিয়ার বা এন টাইপ অর্ধপরিবাহী। কিন্তু পুরাটার কথা যদি চিন্তা করো, কমপ্লিটটা কিন্তু স্যার ঋণাত্মক না, কারণ তখন তার যে পরিমাণ ইলেকট্রন আছে সমপরিমাণ প্লোটন আছে। সুতরাং পজিটিভ নেগেটিভে কাটাকাটি করে পুরোটা কিন্তু তড়িৎ নিরপেক্ষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা পরবর্তীতে আসো। পরবর্তী হচ্ছে পি টাইপ, মানে পজিটিভ টাইপ। সুতরাং পজিটিভ টাইপ হইতে হলে কি করতে হবে স্যার? পজিটিভ টাইপ হইতে হলে আমাদের এখানে ত্রিযুজি যুক্ত করবো আমরা। ত্রিযুজি কি আছে? ধরো অ্যালুমিনিয়ামকে আমি সিলেক্ট করলাম, অ্যালুমিনিয়াম আছে, ঠিক আছে। অ্যালুমিনিয়ামকে সিলেক্ট করলাম, অ্যালুমিনিয়াম আছে আমাদের এখানে। সুতরাং দেখো আমরা এখানে আবার সিলিকনের ওই কাজটা করব, আবার ডোপিং করব সিলিকন আগের মতো, ঠিক আছে। আর একটু গুরুত্বপূর্ণ কথা, অ্যালুমিনিয়ামের কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 3টা, তোমরা জানো। তাই এটাকে আমরা ত্রিযুজি বলতেছি, ঠিক আছে। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 3টা আছে, ঠিক আছে। তো এইখান থেকে এগুলো খুব বন্ধনে যুক্ত হবে, যুক্ত করে ফেলো, প্যারা নাই, যুক্ত করো। বন্ধন, যত বন্ধন করবো তত তোমাদের লাভ। দেখছো বন্ধনে যুক্ত করে দিছি। আচ্ছা এই যে বন্ধনে যুক্ত করে দিছি, দেখছো আমি অনেকগুলো বন্ধনে যুক্ত করে দিলাম। আচ্ছা এবার দেখো আগের মতো কথাবার্তা স্যার, যে এখানে আমরা এখান থেকে একটা বাদ দিলাম, এখান থেকে একটা বাদ দিলাম, এখান থেকে একটা বাদ দিলাম, কি দিলাম? এখানে অ্যালুমিনিয়াম যুক্ত করে দিলাম। কথার কি অ্যালুমিনিয়ামগুলো এখানে রেখে দিলাম। অ্যালুমিনিয়াম, এখানে একটা অ্যালুমিনিয়াম, এখানে আরেকটা অ্যালুমিনিয়াম, এখানে আরেকটা অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তো তোমরা তো ভালো করেই জানো
যে আমাদের এখানে কি আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। তো দেখা যাবে যে এখানে আমাদের এখান থেকে একটা ইলেকট্রন এখানে যুক্ত হবে, একটা ইলেকট্রন এখানে যুক্ত হবে, একটা ইলেকট্রন এখানে যুক্ত হবে। কিন্তু খুব দুঃখের আর পরিতাপের বিষয় হচ্ছে স্যার এখানে কোনো ইলেকট্রন নাই, কারণ অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনই 3টা, সে যুক্ত হইতে পারবেই 3টার সাথে, বাকি একটা কি ফাঁকা যাবে না? একটু আগে তোমাদেরকে একটা কথা বলছিলাম, যে জায়গায় ইলেকট্রন থাকার কথা ছিল সেই জায়গায় ইলেকট্রন না থাকলে কি হবে, ফাঁকা জায়গা সৃষ্টি হবে, আর ফাঁকা জায়গাটা অবশ্যই কি পজিটিভ মুক্ত হল। তাহলে দেখা যাবে এখানে অনেক অসংখ্য মুক্ত হোল বের হবে, অসংখ্য কি হবে, মুক্ত হল বের হবে। এই যে মুক্ত হোল, অসংখ্য মুক্ত হোল বের হওয়ার কারণে এখানে ধনাত্মক বা পজিটিভিটি বেড়ে যাবে, তখন এটাকে আমরা বলবো পি টাইপ। সুতরাং এখানে কি বলবো, এখানে এটা হচ্ছে কি ধনাত্মক চার্জ ক্যারিয়ার বেশি, ধনাত্মক চার্জ ক্যারিয়ার বেশি। আর স্যার ধনাত্মক চার্জ ক্যারিয়ার বেশি থাকলে এটাকে আমরা কি বলবো, এটাকে অবশ্যই বলবো সেটা হচ্ছে কি পি টাইপ। এটা হচ্ছে কি পি টাইপ, এটা পি টাইপ অর্ধপরিবাহী। কথা বুঝতে পারছো? আগের মতো কথা, এটাও যদি পুরো সলিউশন চিন্তা করো, ওই সলিউশনটা কিন্তু আমাদের কাছে ওই পুরো সলিউশনটা কিন্তু আবার তোমার তড়িৎ নিরপেক্ষ। ঠিক আছে, এখানে কিন্তু আবার পোলাপানের মাথায় একটা খটকা লাগতে পারে যে স্যার কেমনে বুঝলাম না, মাথায় তো আসলো না স্যার, একটু বুঝাই বলি। দেখো এখান থেকে ধরো এখানে কিন্তু কি হবে যে আসলে আমাদের এখানে ঝামেলাটা হচ্ছে যে এখানে তো ইলেকট্রন কম বেশি ধরো এখানে এটা যুক্ত হয়েছে, ঠিক আছে, এটার ইলেকট্রনটা বাদ দেওয়া লাগতো। আচ্ছা এই যে এখানে কি হবে যে আসলে আমাদের এখানে কিছু পরিমাণ কিন্তু ইলেকট্রন থাকবে। তো ধরো যখন এখানে এই জায়গাটার মধ্যে যখন একটা ইলেকট্রনের ফাঁকা সৃষ্টি হলে, এখানে কিন্তু একটা অ্যালুমিনিয়াম দিয়ে আমি ডোপিং করতেছি, বা 2-3টা নিয়ে না, হাজার অ্যালুমিনিয়াম আছে, তখন দেখা যাবে কোনো একটা জায়গা থেকে এখানে একটা ইলেকট্রন আসবে, আবার সেই ইলেকট্রনটা এখানে আসবে। তো এই যে দেখো জায়গায় স্থানান্তর করার কারণে দেখা যাবে যে ইলেকট্রন কিন্তু কি করতেছে, প্রতিনিয়ত জায়গা ফাঁকা করে দিচ্ছে, প্রতিনিয়ত কি করতেছে, একবার এখানে আরেকবার এখানে। যখন এখানে আসলো এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন ওইটাকে আবার ফাঁকা করে চলে যাচ্ছে না, যখন সে ফাঁকা করে চলে যাচ্ছে তখন কি হচ্ছে, মুক্ত হোল বের হচ্ছে, তখন এর পজিটিভ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো? কারণ এখান থেকে দেখাবে একবার এখানে আসবে, এখান থেকে আবার দেখা যাবে এই যে ধরো কথার কথা এখান থেকে আবার ইলেকট্রনটা এখানে বিচরণ করবে, আবার এখান থেকে ধরো এখানে বিচরণ করবে, মানে এভাবে সে বিচরণ করতে থাকবে, এভাবে সে কি করতে থাকবে, বিচরণ করতে থাকবে। তো বিচরণ করার কারণে দেখা যায় এরকম আমরা অনেক পরিমাণে কি পাবো, মুক্ত হোল পাবো। আর অলরেডি আমরা দেখতে পারতেছি যেখানে কি মুক্ত হোলের পরিমাণ বেশি, সুতরাং এটা হবে কি আমাদের চার্জ ক্যারিয়ার মুক্ত হোলের পরিমাণ বেশি থাকার কারণে তাকে আমরা বলবো পি টাইপ অর্ধপরিবাহী। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? পি টাইপ এন টাইপের কনসেপশনটা খুব ভালো করে বুঝতে হবে। তো আমরা বুঝে গেলাম যে পি টাইপের মধ্যে কি আছে স্যার, মুক্ত হোলের পরিমাণ বেশি, আর এন টাইপের মধ্যে ইলেকট্রনের পরিমাণ বেশি, মুক্ত ইলেকট্রনের পরিমাণ বেশি, যেহেতু এটা চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে। এবার আসলে গুরুত্বপূর্ণ জিনিসপাতি দেখায়। বিশাল বড় দিলাম, হ্যাঁ দেখো, এবার দেখো আসলে এখানে কাহিনীটা কি একটু দেখি, লক্ষ্য করি আসলে আমাদের পিএনপি ট্রানজিস্টর সাদাটা সিলেক্ট করে এন্ড দেন এটাকে একটা সিলেক্ট করে দিই। আশা করি ঠিকঠাক মাঝখানে লিখছি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে একটু পি টাইপ এন টাইপ নিয়ে যদি একটু কাজ করি, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট করতে পারছি কিনা যাক আল্লাহ জানে। দেখো ফাইনাল আসুক। এবার দেখো আমরা এখান থেকে কী করবো স্যার, এখানে আমরা প্রথমটা পিএনপি জাংশন ডায়োড নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখানে প্রচুর পরিমাণে এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ দিয়ে আমরা যুক্ত করে ফেলবো। তাহলে পজিটিভের ক্ষেত্রে কী আছে, মুক্ত হোলের পরিমাণ বেশি, সুতরাং এখানে মুক্ত হোলের পরিমাণ বেশি, মুক্ত হোলের পরিমাণ বেশি, মুক্ত হোলের পরিমাণ বেশি, ঠিক আছে, মুক্ত হোলের পরিমাণ, মুক্ত হোলের পরিমাণ বেশি, মুক্ত হোলের পরিমাণ বেশি। আর এখানে আমাদের ইলেকট্রনের পরিমাণ বেশি হবে, ঠিক আছে। এটা অন্য কালার দিয়ে দেখি, এটা অন্য কালার দিয়ে দেখি, এটা হচ্ছে কি তোমার ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। তো একটু ঠান্ডা মাথায় তাকাও স্যারেরা, যে এখানে আমরা অনেকগুলো কি করছি, মুক্ত ইলেকট্রন, এগুলো হচ্ছে সব মুক্ত ইলেকট্রন। আচ্ছা, তখন আমরা ইলেকট্রনের ন্যাচারাল ধর্ম কি,
ইলেকট্রন সবসময় পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে, আবার নেগেটিভ পজিটিভের দিকে আসবে, তাই না? তখন তুমি ওর সামনে লোভনীয় জায়গা সৃষ্টি করে ফেলছো। তুমি অলরেডি ওর সামনে লোভনীয় জায়গা বলতে কি, দেখো এখান থেকে তুমি অলরেডি ওর জন্য এই যে দেখো এই নেগেটিভগুলো পজিটিভকে ধরার জন্য তুমি কত সুন্দর সুযোগ করে দিছো। তো সে তো আর বসে থাকবে না, সে কী করবে, সে তার কাছে চলে যাবে। তো সে তার কাছে কী করবে, তুমি তাকে কী করতেছো, সুযোগ করে দিছো, একসাথে এনে দিছো। তো এনে দেওয়ার কারণে সে কী করবে, সে ওই জায়গায় চলে যাবে। সে কী করবে, যে আমি যদি একটু পরবর্তী চিত্রটা একটু দেখানোর ট্রাই করি, ঠিক আছে, পরের চিত্রটা যদি একটু দেখানোর ট্রাই করি, পরেরটা একটু লক্ষ্য করো যে পরেরটা আমি সেম এই পদ্ধতিতে একটু লিখবো, একদম এতটুকুই হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, একটু ছোট করে দিই, না থাক প্যারা নাই, ছোটো বড়ো হবে না। দেখো এবার একটু ঠান্ডা মাথায় দেখো, এবার দেখো আমাদের কি হবে, আমাদের বেসিক্যালি এখান থেকে কিন্তু এই পজিটিভগুলা এই নেগেটিভগুলো পজিটিভ কাছে চলে যাবে। তাহলে পজিটিভ এই নেগেটিভগুলো যদি তখন পজিটিভ কাছে চলে যাবে, তখন কিন্তু স্যার আলটিমেটলি কী করবে, এই যে এখানে এখানে এরপর এখানে এই যে তখন দেখা যাবে তাদেরকে কী করবে, নিস্তরিত করে ফেলবে। এই যে তখন এই যে দেখো, এই যে তখন কী হবে, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। স্যার কারণ কি, কারণ হচ্ছে ওই যে আমাদের এই ইলেকট্রনগুলা এই পজিটিভ হোলের কাছে চলে গেছে। তখন কী হবে, তারা মিলেমিশে কী হয়ে গেল, নিরপেক্ষ হয়ে গেল। তারা মিলেমিশে কী হয়ে গেছে, নিরপেক্ষ হয়ে গেছে। তখন এদেরকে একা করে দেবে, এই যে এরা তখন একা হয়ে যাবে, এরা কী হয়ে যাবে, একা হয়ে যাবে। তখন এই যে এরা একা, এরা একা, ঠিক আছে, তখন তারা একা হয়ে যাবে। তখন তারা কী হয়ে যাবে, একা হয়ে যাবে, তাদের একা করে দিবে। সে কী করবে বলো, তাদেরকে একা করে দিছে, কারণ তারা একা হয়ে যাবে। এটা অন্য কালার দিয়ে দেখি, সবুজ কালার দিয়ে দেখি, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে কি পজিটিভ ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রন। আচ্ছা, তো সে এইভাবে কী করবে, যে এই জায়গায় সেই যে কাজটা করলো, এখানে সেই যেই কাজটা করলো, সেখানে এইখানে একটা বঞ্চিত অঞ্চল সৃষ্টি করছে। দেখো স্যার ঠান্ডা মাথায় দেখো, একটু ঠান্ডা মাথায় যদি লক্ষ্য করো, এই জায়গায় সে একটা কী করছে, একটা বঞ্চিত অঞ্চল সৃষ্টি করছে। এটাকে আমরা বলবো হচ্ছে বঞ্চিত অঞ্চল। কি অঞ্চল, বঞ্চিত অঞ্চল, ঠিক আছে, বা এটাকে আমরা বলবো বিভব প্রাচীর। একটা বিভব প্রাচীর সৃষ্টি করছে, সে একটা বিভব প্রাচীর সৃষ্টি করছে, বিভব প্রাচীর সৃষ্টি করছে, প্রাচীর তৈরি করছে, ঠিক আছে। তখন কথা হচ্ছে যে স্যার এখানে সে বিভব প্রাচীর সৃষ্টি করার কারণে এটার মধ্য দিয়ে আর কোনো বিদ্যুৎ পরিবহন হবে না। এখন তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে স্যার এটা কি করলো, এই জায়গাটা আমাদের এই যে এই জায়গাটার দিকে একটু যদি লক্ষ্য করি, এই জায়গাটা কি স্যার, এই জায়গাটা কি করে ফেললো, নিরপেক্ষ অঞ্চল তৈরি করলো, বিভব প্রাচীর সৃষ্টি করলো, বঞ্চিত এলাকা সৃষ্টি করছে, বঞ্চিত এলাকা সৃষ্টি করছে। তো যার কারণে এখানে একটু মাথায় রাখবা, যদি এটা সিলিকনের হয়, এটা যদি সিলিকনের হয়, যদি সেটা সিলিকনের হয়, সিলিকনের জন্য এখানে বিভব প্রাচীরটার মান হবে 0.7, আর জার্মেনিয়ামের জন্য এই বিভব প্রাচীরটা হবে 0.3। কথা বুঝতে পারছো? যদি এটা আমাদের সিলিকন দেওয়া করি তাহলে 0.7, আর জার্মেনিয়াম করলে 0.7 ভোল্ট। একটু ঠান্ডা মাথায় স্যার লক্ষ্য করো, কারণ তোমার মাথার মধ্যে একটা কোশ্চেন আসাটা কিন্তু অতি স্বাভাবিক যে স্যার আপনি তো খুব ভালো করে লিখছেন, আমিও বুঝলাম, তাহলে এই ইলেকট্রনটা কি দোষ করছে, সেও তো এখানে আসতে পারতো, এই ইলেকট্রনটা কি দোষ করছে, সেও তো এখানে আসতে পারতো, এই ইলেকট্রনটা কি করছে, সেও তো এখানে আসতে পারতো। তোমার এখানে কোশ্চেনটা আসা খুব স্বাভাবিক ছিল যে স্যার যে আমার এখানে ইলেকট্রনটা কি দোষ করলো, এই ইলেকট্রনটাও তো ওই পজিটিভকে ধরবে, তারও তো ইচ্ছা আছে সে পজিটিভের সাথে যুক্ত হওয়ার, তারও তো সেই টেন্ডেন্সি আছে, তো সে কেন যুক্ত হলো না? আসলে রিজন হচ্ছে স্যার যখন সে ইলেকট্রনটা আসতে চাইবে তখন কি করবে, এখানে একটা নেগেটিভ আছে না, সে একটা নেগেটিভই করবে, নেগেটিভকে কী করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করার কারণে ধাক্কা দিয়ে তাকে ওইদিকে সরাই দিবে, তখন আর সে চাইলেও এখানে যুক্ত হইতে পারবে না। কথা বুঝতে পারছো? যার কারণে আমরা দেখবো যে সেই এইটুকু জায়গার কারণে এটার বিভব প্রাচীর সৃষ্টি করছে, বা এটাকে আমরা বলবো বঞ্চিত অঞ্চল। কি অঞ্চল স্যার, লেখাটা একটু চেঞ্জ করি, এটা আমাদের সৃষ্টি করে বঞ্চিত অঞ্চল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বঞ্চিত অঞ্চল, এটা হচ্ছে আমাদের বঞ্চিত অঞ্চল, ঠিক আছে, বঞ্চিত এলাকা, ঠিক আছে, এটাকে আমরা বঞ্চিত এলাকাও বলতে পারি, ঠিক আছে, বঞ্চিত এলাকাও বলতে পারি, বঞ্চিত এলাকা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে বিভব প্রাচীর, বঞ্চিত এলাকা বা নিঃশেষিত অঞ্চল, যাই বলো না কেন হবে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের বেসিক্যালি PNP জাংশন ডায়াগ্রাম। কথা বুঝতে পারছো? সিম্পল জিনিস যে আমাদের এখানে এটা ছিল আমাদের P, এটা ছিল আমাদের N, তা আমি PNPকে যখন যুক্ত করছি তখন এটা নেগেটিভগুলা পজিটিভের সাথে যুক্ত হয়ে এখানে একটা কি সৃষ্টি করলো, বিভব প্রাচীর বা বঞ্চিত অঞ্চল সৃষ্টি করলো। সে বঞ্চিত অঞ্চল বা বিভব প্রাচীরের যে মানটা সিলিকনের জন্য 0.7 আর জার্মেনিয়ামের জন্য 0.3 হবে। আশা করি বুঝতে পারছো। এবার আসো সম্মুখী ঝোঁক।
সম্মুখী ঝোঁক। আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। এবার আসো স্যার একটু লক্ষ্য করি। এবার দেখো এই ডায়োডটা আগের ডায়োডটার মতোই লিখবে, একটু ছোটো করে লিখবে আর কি, বেশি বড় করবো না, আমাদের আরও কাজ আছে। তখন দেখো এখানে লক্ষ্য করো একটু, দেখো এখানে আমরা একটা কাজ করি যে এখান থেকে আমরা এটা লক্ষ্য করছিলাম একটু আগে, যে আমাদের এখানে যে পজিটিভ, ঠিক আছে দেখো। তো আমরা একটু কী লক্ষ্য করলাম স্যার? আমরা লক্ষ্য করলাম যে আমাদের যে প্রাচীর যেটা ছিল, যে আমরা একটু আগে স্লাইডটা একটু যদি লক্ষ্য করি, যে আমাদের এখানে কি ছিল পজিটিভ, মানে আমরা যদি এখানে পিএনপি জাংশন ডায়োডটা নিয়ে কথা বলি, তাহলে এখানে একটা নিরপেক্ষ অঞ্চল সৃষ্টি করে ফেলছে। তাহলে আমি এটাকে একটু আঁকার ট্রাই করি, যে এখানে আমি একটু আঁকার ট্রাই করি। এটা হচ্ছে আমাদের এখানে আমরা একটু আঁকার ট্রাই করি। দেখো হোল, এটা পজিটিভ, আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে নিরপেক্ষ অঞ্চল, এটা হচ্ছে নিরপেক্ষ অঞ্চল। আর এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা অন্য একটু কালার দিয়ে দেখাই, প্লাস প্লাস এখানে ইলেকট্রন থাকবে না, দুঃখিত স্যারেরা। এটা হচ্ছে এইরকম একটা অবস্থা সৃষ্টি করলো, ঠিক আছে। এখানেও পজিটিভ মুক্ত ইলেকট্রন, পজিটিভ মুক্ত ইলেকট্রন, ঠিক আছে, মুক্ত ইলেকট্রন। লেখাটা বাজে হচ্ছে, সুন্দর করে লিখি। আচ্ছা এবার দেখো পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, এই পজিটিভ এই হচ্ছে আমাদের ইলেকট্রন, ঠিক আছে। এই যে পজিটিভ এই হচ্ছে আমাদের ইলেকট্রন, এই পজিটিভ এই ইলেকট্রন, ঠিক আছে। জাস্ট একটু বুঝো। দেখো আমি এখানে একটা কাজ করি স্যার, যে এখানে আমি যদি ধরো এখানে যুক্ত করে দিলাম, ধরো এখানে আমি যুক্ত করলাম, একটু সুন্দর করে লিখি, এখানে আমি একটু যুক্ত করি, ধরো এটা আসতেছে না কেন? আচ্ছা এটা আসবে না, আমরা তাহলে ন্যাচারালি লিখি। উঠে কই নিয়ে যাচ্ছি দেখো। আচ্ছা দেখো এটা ঠান্ডা মাথায় থাকো। এখানে আমরা এটা কি করছি, ফরওয়ার্ড বায়াস, পজিটিভ আর নেগেটিভ। দেখো এই পজিটিভগুলো কি করবে, ধাক্কা দিবে, বিকর্ষণ করবে। পজিটিভগুলোকে আমরা যদি একটু দেখি, এই পজিটিভগুলো কি দিবে, ধাক্কা দিবে। এই নেগেটিভগুলো কি করবে, ধাক্কা দিবে। তো ধাক্কা দেওয়ার কারণে একটা মোমেন্ট আসবে, যে মোমেন্টে এই যে আমাদের বিভব প্রাচীরটাকে সেটাকে ভেঙে দিবে। পজিটিভকে ধাক্কা দিবে, নেগেটিভকে ধাক্কা দেওয়ার ফলে সেখানে কি করবে, আমাদের যে বিভব প্রাচীরটা থাকবে সেই বিভব প্রাচীরটাকে ভেঙে দিবে। যখনই সেই বিভব প্রাচীরটাকে ভেঙে দিবে তখনই দেখা যাবে যে আমাদের এখানে অসংখ্য মুক্ত ইলেকট্রন, এই যে অসংখ্য মুক্ত ইলেকট্রনগুলো সে কী করবে, এই যে এখানে এসে বিচরণ করা শুরু করবে। কথা বুঝতে পারছো? এভাবে সে কী করবে, বিচরণ করবে। আমাদের এখান থেকে সেই বিভব প্রাচীরটাকে ভেঙে দিছে, এখান থেকে এই বিভব প্রাচীরটা ভেঙে গেছে, ভেঙে ইলেকট্রনগুলোর ফ্লো হওয়া শুরু হয়েছে। আর অবশ্যই মাথায় রাখবা এই জায়গায় এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা, সেটা হচ্ছে এখানে এই যে যদি এটা সিলিকনের জন্য হয়, ডায়োডটা যদি সিলিকনের হয় সেটা 0.7 থেকে বেশি হতে হবে, জার্মিনিয়াম হইলে অবশ্যই 0.3 থেকে বেশি হতে হবে, তাহলে সে বিভব প্রাচীরটা কী করে ফেলতে পারবে, ভেঙে ফেলতে পারবে। তাহলে দেখো তাহলে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখো, যে আমরা কি বুঝলাম এখান থেকে, যখনই আমাদের এইটা যে এখানে পজিটিভকে ধাক্কা দিছে, নেগেটিভকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার ফলে তখন সেই বিভব প্রাচীরটাকে ভেঙে ফেলছে। আর বিভব প্রাচীরটা ভেঙে যাওয়ার পর কী হবে, আমাদের অবশ্যই বিদ্যুৎ প্রবাহিত হবে। তখন আমরা লিখবো I নট ইকুয়াল টু কত, 0। I নট ইকুয়াল টু কত, 0। কথা বুঝতে পারছো? তাহলে I নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি পাবো, বিদ্যুৎ পরিবহন পাচ্ছি। আমরা এখান থেকে কি পাবো, বিদ্যুৎ পরিবহন পাচ্ছি। একটু ঠান্ডা মাথায় দেখো, এই ডায়োডটাকে আমি চাই এইভাবে লিখতে পারতাম, দেখো তো এবার লেখা যেত না, PNP। দেখো একটু লক্ষ্য করো, এভাবে লেখা যেত। আমরা কিন্তু পরবর্তী ডায়োডটাকে আরও ছোটো করে ফেলবো। তাহলে এটাকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, সে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। মানে আমি ডায়োডটাকে এভাবে লিখতে পারি, এই যে লক্ষ্য যদি করো তাহলে উচ্চ বিভব থেকে সে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, ঠিক আছে। এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখব উচ্চ বিভব, কারণ এটা হচ্ছে পজিটিভ, বা যেটাকে আমরা বলবো উচ্চ বিভব থেকে এটা হচ্ছে কি নিম্ন বিভবের দিকে যাচ্ছে। কথা বুঝতে পারছো? সে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা মাথায় রাখবা। তাহলে এটা উচ্চ বিভব, এটা হচ্ছে আমাদের নিম্ন বিভব। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা ফরওয়ার্ড বায়াস, এটাকে বলবো আমরা FB,
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী চোখ। এর পরবর্তীটার দিকে তাকাও, পরবর্তীটার ক্ষেত্রে সেম কথাবার্তা বলবো যে স্যার যে আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করি যে আমাদের এরকম একটা ডায়োড যদি কল্পনা করি, যা একটু আগে যেভাবে লিখছিলাম সেভাবে যদি আমি একটু লিখি, তো দেখো এখানে একটা অঞ্চল, এখানে হচ্ছে আরেকটা অঞ্চল, এই যে দেখো। তাহলে এখানে আমরা একটু আগে যেভাবে কাজ করেছি সেভাবে করি, যেখানে হচ্ছে কি এটা হচ্ছে মুক্ত হোল, দুঃখিত, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মুক্ত হোল পিএনপি ট্রানজিস্টর। আচ্ছা পিএনপি, এখানে আমরা আর এখানে হবে স্যার পজিটিভ, পজিটিভগুলোকে সাদা দিয়ে, সাদা না এটা অন্য কালার দিলেই হয় আর কি। আচ্ছা এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভগুলো, পজিটিভ প্লাস ইলেকট্রনও থাকবে, পজিটিভ প্লাস কি থাকবে ইলেকট্রন থাকবে, এখানে পজিটিভ প্লাস ইলেকট্রন থাকবে, পজিটিভ প্লাস ইলেকট্রন কিছু করে থাকবে। তখন দেখো এবার আমরা কি করব, এটাকে যুক্ত করব, যুক্ত করব কি করব স্যার, আমরা এখানে যুক্ত করে দিব। কীভাবে যুক্ত করব দেখো, যে আমরা এটাকে এবার একটা ডায়োডের সাথে যুক্ত করব। এটা হচ্ছে ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে, ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে দেখো এই যে এবার একটু উল্টা করবো, আর উল্টা দ্বারা সংযোগ করলাম। যে নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভকে নেগেটিভের সাথে, দেখো এখানে আমি এখানে পি এর সাথে নেগেটিভের সাথে, নেগেটিভকে পজিটিভের সাথে, পজিটিভকে নেগেটিভের সাথে যুক্ত করছি, উল্টা যুক্ত করলাম, ব্যাটারিটাকে উল্টা করে চেঞ্জ করে যুক্ত করলাম। স্যার একটু ঠান্ডা মাথায় তাকাও যে এখানে যখন এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ, নেগেটিভ পজিটিভগুলোকে কী করবে, আকর্ষণ করবে, নেগেটিভ পজিটিভগুলোকে আকর্ষণ করবে। যখন এই নেগেটিভ পজিটিভগুলোকে আকর্ষণ করবে তখন স্যার ঘটনাটাকে কী হবে জানো, তখন এখানে আমাদের পরিবর্তন হয়ে যাবে। তখন দেখা যাবে যে এখান থেকে এই যে ইলেকট্রনগুলো আছে এখানে চলে আসবে, নেগেটিভের কাছে চলে আসবে, দুঃখিত এখানে যে হোলগুলো আছে সে এই নেগেটিভের কাছে চলে আসবে, আর এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো পজিটিভের কাছে চলে আসবে। তাহলে দেখো তখন আমাদের এই ডিপ্লিকেশন লেয়ারটা বড় হয়ে গেল। যদি আমি এটাকে সুন্দর করে লেখা ট্রাই করি একটু দেখো, তখন আমাদের এই জিনিসটা এমন হবে, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। তখন দেখা যাবে যে আমাদের এইটা তখন আগের মতো না, এটার ফেস পরিবর্তন হয়ে গেছে। তখন দেখো তখন সেটার ফেস হয়ে যাবে এরকম, আমি সরাসরি একটু লিখে দেখাই যে তখন এটার ফেসটা পরিবর্তন হয়ে যাবে। তখন দেখো এই যে ধরো এরকম একটা ফেস ক্রিয়েট করবে যে এখানে আরও বেশি, এখানে আরও বেশি নেগেটিভ, এখানে আরও বেশি কি নেগেটিভ। ঠিক আছে একটু চেঞ্জ করি, কালারটা একটু সুন্দর করে দিই, কালার না দিলে প্রবলেম। আচ্ছা এখানে কি আরও বেশি নেগেটিভ, নেগেটিভের পরিমাণ বেড়ে যাবে, এখানে নেগেটিভের পরিমাণ বেড়ে গেল, অনেক নেগেটিভ হয়ে গেল, হ্যাঁ অনেক নেগেটিভ চলে আসবে। তো আরও ডিপ্লিকেশন লেয়ারের পরিমাণটা সে কী করে ফেলবে, বাড়ায় ফেলবে, সে ডিপ্লিকেশন লেয়ারের পরিমাণ বাড়ায় ফেলবে, সে ডিপ্লিকেশন লেয়ারের পরিমাণ বাড়ায় ফেলবে। আর ডিপ্লিকেশন লেয়ারের পরিমাণ যদি বাড়ায় ফেলা হয় তাহলে আমাদের পরিবহন ক্ষমতা কী হবে, কমে যাবে, পরিবহন ক্ষমতা কমে যাবে। ঠিক আছে, খুব বাজে লেখা হচ্ছে স্যার, খুব বাজে লেখা হচ্ছে। আচ্ছা প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস। আচ্ছা যাই হোক, আমি আসলে চিত্রটার আসলে মূল থিমটা একটু বলি যে আসলে কি হচ্ছে, যে এখানে ডিপ্লিকেশন লেয়ারটা বাড়াই ফেললো সে, এখানে কি হলো যে ডিপ্লিকেশন লেয়ারটা বৃদ্ধি পাইলো। তো ডিপ্লিকেশন লেয়ারটা যদি বেড়ে যায় স্যার তাহলে কিন্তু আমাদের আর কি পাবো না, আমরা বিদ্যুৎ পরিবহন পাবো না। ঠিক আছে, বিদ্যুৎ পরিবহন পাবো না, কথা বুঝতে পারছো? এই যে দেখো এখানে জাস্ট দেখানোর জন্য লিখছি আর কি, জাস্ট দেখো এত। তো এখানে কি হলো, ডিপ্লিকেশন লেয়ারের পরিমাণ বাড়লো। আগে যে পরিমাণ ডিপ্লিকেশন লেয়ার ছিল এখন এইখানে ডিপ্লিকেশন লেয়ারের পরিমাণ কী হলো, বাড়লো, তাহলে অবশ্যই এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে না। আগে যে পরিমাণ ডিপ্লিকেশন লেয়ার ছিল এখন এখানে বিভব প্রাচীরটার মান বেড়ে গেল, সুতরাং এখানে আই ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 0। তাহলে এটার মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না, কথা বুঝতে পারছো? তাহলে এটার মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন আমরা এটা মুছে দিতে লাগবে না, এটা লাগবে না। ঠিক আছে, এটা তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এখানে একটু জাংশনটা যদি আঁকার ট্রাই করি, যে এখান থেকে পি এন পি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, তাহলে এখানে আমরা উচ্চ বিভাগের সাথে নিম্ন বিভাগকে যুক্ত করছি। উচ্চ বিভাগ থেকে, দুঃখিত একটু চেঞ্জ করি এই কথাটা, যে আমরা এখানে কি কাজ করছি, নিম্ন বিভাগের সাথে উচ্চ বিভাগকে যুক্ত করছি। ঠিক আছে, তাহলে এখান থেকে ঠান্ডা মাথায় তাকাও যে আমরা এখানে পজিটিভের সাথে নেগেটিভকে, আর এখানে নেগেটিভের সাথে পজিটিভকে যুক্ত করছি। তাহলে আমি ডায়োডটা যদি আঁকা ট্রাই করি, তাহলে ডায়োডটা হচ্ছে এরকম, দেখো যে এখানে এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে কি পজিটিভ। তাহলে আমি এখান থেকে এই কথাটা বলতে পারি যে আগেরটা ছিল উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের দিকে, এটা হবে নিম্ন থেকে উচ্চ বিভাগের দিকে। আর নিম্ন থেকে উচ্চ বিভাগের দিকে যাওয়া মানে হচ্ছে আমাদের কোনো পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে না, আমাদের এখানে কোনো পরিমাণ আমরা বিদ্যুৎ পরিবহন পাবো না। কিন্তু যখন আমরা এদিকে লক্ষ্য করি তখন উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের দিকে আমাদের ইলেকট্রন পরিবহন হয়েছিল, যেহেতু উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের দিকে আমাদের ইলেকট্রন পরিবহন হয়েছিল, তখন আমরা এখান থেকে কী পাবো, এটা মিনিমাম বিদ্যুৎ পরিবহন পাবো, মানে আমরা এখান থেকে বিদ্যুৎ পরিবহন পাবো। আচ্ছা এরপর চলো, আমরা মোটামুটি যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলছি, তাই না? যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলছি। এবার আমি কিছু স্লাইড দিই তোমাদের জন্য, এখানে কিছু
স্লাইড যুক্ত করছি, ঠিক আছে। এটা আমার আগে লেখা উচিত ছিল, তো দেখো এখান থেকে কিছু স্লাইড যুক্ত করছি। দেখো একটু অ্যান্সার দাও তোমরা। আচ্ছা, একটু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আমি একটা করাই দেবো, বাকিগুলা তোমরা ভিডিওটাকে পজ করবা, পজ করে দেন ট্রাই করার চেষ্টা করবো। একটু জিনিসটা একটু বলি যে আসলে আমাদের এখান থেকে আমি যদি একটা সার্কিট আঁকা ট্রাই করি তোমাদের জন্য, একটু দেখো। সার্কিটটা হচ্ছে এরকম, ধরো এটা পজিটিভ, ওইটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করতেছি। এটা পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে সার্কিটের নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে সার্কিটের নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তো সার্কিটটা হচ্ছে এরকম, ধরো এই যে এইটা, ঠিক আছে, এই যে ধরো এইটা। তো দেখো ঠান্ডা মাথায় তাকাও, এই সার্কিটটার মধ্যে এখানে দুইটা সার্কিট দিলাম, দুটো ডায়োড যুক্ত করলাম। তো যখন আমি এখান থেকে এটা পজিটিভ হলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে স্যার এটা কি হলো? এটা আমার জন্য ফরওয়ার্ড বায়াস না? দেখো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। ঠান্ডা মাথায় তাকাবা, যখন এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাব, উচ্চ থেকে আমি নিম্ন বিভবের দিকে যাচ্ছি, তখন সেটা হবে আমার জন্য ফরওয়ার্ড বায়াস। সেটা হচ্ছে আমার জন্য ফরওয়ার্ড বায়াস। আর আমি যখন এখানে উল্টা ঘটনাটা ঘটাবো, যে আমি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছি, নিম্ন বিভব থেকে যখন উচ্চ বিভবের দিকে যাব, তখন সেটা হবে আমাদের জন্য রিভার্স বায়াস। আর আমরা খুব ভালো করে জানি রিভার্স বায়াসের মধ্য দিয়ে কোনো পরিমাণ বিদ্যুৎ পরিবহন পাওয়া যায় না। কথা বুঝতে পারছো? তাহলে এইদিকে লক্ষ্য করো তো স্যার, এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেছে, ফরওয়ার্ড বায়াস। তাহলে এটা কি হবে? রিভার্স বায়াস। তাহলে এটা অলরেডি সার্কিট থেকে বাদ, মানে এটা দিয়ে আমরা কোনো বিদ্যুৎ পরিবহন যাবে না, এটার মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না। তাহলে আলটিমেটলি সার্কিটটা আঁকা ট্রাই করি, তাহলে সার্কিটটা হচ্ছে এরকম হয়ে যাবে। দেখো জাস্ট ফর এরকম, এই যে এরকম, ঠিক আছে। এখান দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহনই করবে না, এটার মধ্যে কোনো বিদ্যুৎ পরিবহনই করবে না, এটার মধ্যে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে মোটামুটি কথা। তাহলে আমরা কোনো একটা জায়গায় যখন ফরওয়ার্ড বায়াস পেয়ে যাব, তখন আমরা খুব ভালো করে বুঝবো যে তার মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হচ্ছে না, বা তার মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না, ঠিক আছে। দুঃখিত, ফরওয়ার্ড বায়াস না, রিভার্স বায়াস। আচ্ছা, এটা পরে, আচ্ছা এখানে আমরা রাখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি ছিল? রিভার্স বায়াস, আর এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আগেরটা ছিল ফরওয়ার্ড বায়াস। দেখো তাহলে এবার বলো 15 থেকে 0, আমরা এবার দেখবো যে কোনটি সম্মুখী এবং কোনটি বিমুখী বায়াস, ঠিক আছে। তাহলে দেখো ঠান্ডা মাথায় দেখো, 15 ভোল্ট থেকে 0 ভোল্টের দিকে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেলে তাহলে এটা কি হবে? ফরওয়ার্ড বায়াস। এটা হচ্ছে কি আমাদের ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। এটা কি হয়েছে স্যার? নিম্ন মানে শূন্য থেকে, মাইনাস থেকে শূন্য দিকে গেছে, তাহলে কি হয়েছে? এটা কম থেকে, মানে নিম্ন থেকে উচ্চ দিকে গেছে। তাহলে এটা কি? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গেছে। তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গেলে আমরা এটাকে কি বলবো? রিভার্স বায়াস বলবো। আবার এদিকে তাকাও যে এখানে কত আছে? 6 ভোল্ট 4 ভোল্ট, উচ্চ থেকে নিম্ন। তাহলে এখানে কি হবে? এখানে হবে স্যার, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। বাকি দুইটা তোমরা কিন্তু ভিডিওটা পজ করে ফেলবা, ঠিক আছে। আমি সলভ করে দিচ্ছি। এবার আসো, ভিডিও পজ করা শেষ। এবার দেখো এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমরা দেখব কি -3 আর -15। বলবো যে স্যার এটা হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছে না, এটা হচ্ছে স্যার -3। ভালো কথা, -3 থেকে -15 কিন্তু আরও ছোটো। তাহলে এটা কি? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেছে। সুতরাং এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। লাস্টেরটা কি ছিল? 0 থেকে -5, 0 থেকে -5 হচ্ছে ছোটো। তাহলে এটা হচ্ছে কি আমাদের নিম্ন বিভব না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেছে, তাহলে সুতরাং এটাও আমাদের জন্য ফরওয়ার্ড বায়াসই হবে। স্যার এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? মোটামুটি বোঝার কথা। দেখো এর পরবর্তী স্লাইডটা আসি। আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ রাখছি, ঠিক আছে। এই যে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, একটা সার্কিট দেখতে পাচ্ছ, খুব সুন্দর। যে আসলে আমরা এখান থেকে কিছু ম্যাথ সলভ করার ট্রাই করব, ঠিক আছে। তাহলে আমরা একটু ভালো করে একটা জিনিস তো আইডিয়া গেদার করতে পারছি যে আসলে আমাদের বিদ্যুৎ যদি পরিবহন করতে চাই, তাহলে আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই বিদ্যুৎ যেতে হবে, নাহলে আমরা আদারওয়াইজ বিদ্যুৎ পরিবহন করতে পারবো না। তাহলে এই ম্যাথটা একটু সলভ করে ট্রাই করি। যে এই ম্যাথটা একটু যদি সলভ করা ট্রাই করি, একটু ঠান্ডা মাথায় তাকাও যে আমি একটু সার্কিটটাকে একটু ছোটো করে ফেলি। যে এটা হচ্ছে 10 ভোল্ট
আর এখানে সার্কিট একটু আঁকে ফেলি, যে এটা হচ্ছে কি আমাদের, আমি এই সার্কিটটাকে এটা উচ্চ বিভব হিসাবে কল্পনা করব, এটাকে নিম্ন বিভব হিসাবে ধরবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে কি ফরওয়ার্ড বায়াস, আর এটা হয়ে যাবে রিভার্স বায়াস। আগে আমরা এটা লিখে ফেলি, এটা হয়ে যাবে কত রিভার্স বায়াস, ঠিক আছে, এটা হচ্ছে রিভার্স বায়াস। দেখো আমাদের বি ইকুয়াল টু হোয়াট চাইছে তারা, এটা আমরা বের করবো, প্যারা নাই, এটা আমরা বের করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 4 ওহম, এটা হচ্ছে আমাদের 2 ওহম, আর এটা হচ্ছে আমাদের সিলিকন আর জার্মেনিয়াম। একটু লক্ষ্য করি, আমরা এটাকে যুক্ত করে দিই, সংযুক্ত করে দিলাম, ঠিক আছে, এটাকে সংযুক্ত করে দিলাম, এটাকে আমরা যুক্ত করে দিলাম, এটাকে যুক্ত করলাম। এখন দেখো আমরা খুব ভালো করে বুঝতেছি সিলিকনের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ এটা হচ্ছে কত, বা তার ভোল্ট যেটা সেটা আমরা জানি 0.7 ভোল্ট, এটা হচ্ছে 0.3 ভোল্ট। বাট আমাদের এই জায়গায় আমাদের জার্মেনিয়াম তো ফরওয়ার্ড বায়াস না, শুধু রিভার্স বায়াস। সে যদি রিভার্স বায়াস হয় স্যার, তার মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহন হবে না, তাহলে এটাকে সার্কিট থেকে বাদ দিয়ে দাও, এটাকে সার্কিট থেকে বাদ দিয়ে সার্কিটটাকে সহজ করে ফেলো। দেখো সার্কিটটা কত সোজা না। এবার এই জায়গায় তোমাকে কি করতে মন চাইতেছে, তোমার করতে মন চাচ্ছে এখানে আমাদের কেবিএল অ্যাপ্লাই করতে মন চাচ্ছে, সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের 2য় পত্রের 3য় অধ্যায়, আমাদের কাশ্যপের 2য় ল, ঠিক আছে। কাশ্যপের 2য় ল যারা জানো না, বা যারা এই ক্লাসটা করে অবশ্যই কাশ্যপের ওই জায়গাটা, ওই সেক্টরটা একটু ভালো করে একটু পড়ে নিবা, ঠিক আছে, একটু দেখে নিবা তোমরা। তো আমি তারপর একটু আলোচনা করে দিই যে কাশ্যপের লটা কীভাবে, এই কাশ্যপ দিয়ে আমাদের এই ম্যাথের ক্যালকুলেশনটা করতে হবে। সেটা হচ্ছে কি যে বিভবদ্বয়ের যোগফল ইন্টু তড়িৎ চালক শক্তি, কোনো একটা জায়গায় বা কোনো একটা বদ্ধ লুপে, এটা কিন্তু একটা বদ্ধ লুপ, ঠিক আছে, কোনো একটা বদ্ধ লুপের মধ্যে বিভবের বীজগণিতিক সমষ্টি, বিভবদ্বয়ের বীজগণিতিক সমষ্টি কার সমান, তড়িৎ চালক শক্তির সমান। সুতরাং আমরা লিখব বিভবের সমষ্টি বা যোগফল কার সমান, বদ্ধ লুপের ক্ষেত্রে তড়িৎ চালক শক্তি, ঠিক আছে। এই যে এটা তড়িৎ চালক শক্তি বা ই এর সমান, ঠিক আছে, তড়িৎ চালক শক্তি, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি স্যার ই, তড়িৎ চালক শক্তি বা ই এর সমান। কথা বুঝতে পারছো? তাহলে কোনো একটা বদ্ধ লুপের বিভবের যোগফলের সমষ্টি তড়িৎ চালক শক্তির সমান। এই কনসেপশনটা হচ্ছে বদ্ধ লুপের ক্ষেত্রে আমাদের কাশ্যপের 2য় সূত্র। সুতরাং দেখো আমরা কাশ্যপ অ্যাপ্লাই করবো, লুপ ঘোরাবো, বাট তুমি লুপ ঘুরে করতে পারো বা তুমি ওইভাবে অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমাদের এখানে তড়িৎ চালক শক্তি কি আছে, 10 আছে, তাহলে তুমি সিম্পলি এখানে তড়িৎ চালক শক্তি 10কে রাখো। বা এবার আসো বিভবদ্বয়ের যোগফল, এখানে কত বিভব 0.7, লেখো 0.7 প্লাস, এখানে দেখো যেহেতু যোগফল, এখানে স্যার কি আছে, এখানে আমাদের আই পরিমাণ বিদ্যুৎ পরিবহন হচ্ছে, বা আমাদের এখানে আই পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের এখানে তো কোনো বিভব নাই স্যার, এখানে কি নাই স্যার, বিভব নাই। কিন্তু আমি একটা কাজ করতে পারি, বি ইকুয়াল টু কত আই আর, আমাদের রোধ ইন্টু প্রবাহের গুণফল। সুতরাং আমরা কি লিখতে পারি, আই ইকুয়াল টু 2 ইন্টু আই প্লাস, এটা কি ছিল স্যার, এটা অবশ্যই আমাদের কিসের ছিল, এটা আমরা সিলিকন ধরি, এটা আমরা সিলিকন বিবেচনা করি, এটা সিলিকন। তো যেটা যদি সিলিকন হয় এটার জন্য কত হবে, 0.7 ভোল্ট হবে। সুতরাং বিভবটা হচ্ছে কত, 0.7 প্লাস, দেখো এখানে কত আছে 4, এখানে কত আছে 4 কি আছে, আমাদের রোধে আছে। তো আমরা কি করব, 4 ইন্টু আই মানে বি ইকুয়াল টু আই আর। সুতরাং 4 ইন্টু আই যোগ, এখানে কত আছে স্যার, এখানে আছে 3, সুতরাং এখানে 3 ইন্টু আই, আগের মতো কথাবার্তা আর কি, যে আমরা বিভবটাকে বের করতে চাই। সুতরাং এখানে লিখবো 3 ইন্টু আই ইকুয়াল টু হচ্ছে আমাদের 10। কথা বুঝতে পারছো? আমি আরেকবার কথাটা বলবো যে আমাদের কাশ্যপের 2য় ল হচ্ছে কি, কাশ্যপের 2য় সূত্রটা হচ্ছে বিভবের যোগফল ইন্টু তড়িৎ চালক শক্তি। তাহলে আমরা সবগুলার বিভবগুলোকে যোগ করে তড়িৎ চালক শক্তি ই এর সমপরিমাণ মানে 10কে আমরা লিখে ফেলছি। একটু ঠান্ডা মাথায় তাকাও যে আমরা এখান থেকে এই যে রোধের ক্ষেত্রে কিন্তু আমরা বিভবটাকে পাই না, কিন্তু আমরা জানি আমাদের সূত্র আছে, সেই সূত্র হচ্ছে কি বি ইকুয়াল টু আই আর। আয়ের মানটা বের করতে হবে, আয়ের মানটা আমরা জানি না, সুতরাং এখানে আর এর মান জানি, সেটা হচ্ছে 2, আর আয়ের মান তো আই। কথা বুঝতে পারছি? এইভাবে ক্যালকুলেশন করলাম। সুতরাং আমরা লিখে ফেলি যে এটা হচ্ছে কত, এটা যদি ক্যালকুলেশন করে ফেলো, আচ্ছা এটাকে আমরা জার্মেনিয়াম ধরি, খুব সুন্দর হয় ক্যালকুলেশনটা, খুব ইজি হয়। হ্যাঁ, জার্মেনিয়াম ধরি, ঠিক আছে। এটা আচ্ছা দেখো, এটা আমরা জার্মেনিয়াম ধরবো, এটা হচ্ছে আমাদের জার্মেনিয়াম। তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু ইজি হবে। জার্মেনিয়াম এটা হলো 0.3 ভোল্ট, সুতরাং একটু নিচেই লিখি, এটা হচ্ছে 0.3 ভোল্ট।
0.3 ভোল্ট। সুতরাং এখানে আমরা লিখতে পারবো, যেটা একটু লিখে ফেলি, এটা হচ্ছে 0.3 ভোল্ট। এটা হচ্ছে আমাদের 0.3। তাহলে আলটিমেটলি আমরা সবগুলোকে যোগ করলে এখানে কত হবে, এখানে 2টা 4টা 3টা কত হলো, মোট হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে কত 8i ইকুয়াল টু যোগ হচ্ছে 1 ইকুয়াল টু 10। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কত 8 পাই না স্যার, 7 পাই। বাচ্চা ক্যালকুলেশন, আচ্ছা 7, এটা হচ্ছে কত 7i। ফাইনালি আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে i ইকুয়াল টু কত 9/7। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। না, অবশ্যই এটা আমাদের অ্যান্সার না স্যার, এখানে কিন্তু চাইছে হচ্ছে কি বি, তুমি এখানে আই বের করলে হবে না। সুতরাং ফাইনালি সূত্র কি, বি ইকুয়াল টু আই আর ব্যবহার করো এই পয়েন্টের জন্য, বি ইকুয়াল টু আই আর। তো আমাদের আই কত, আই হচ্ছে আমরা জানি 9/7, আর কত স্যার, এই পয়েন্টে আর হচ্ছে কত 3, বসাই ফেলো। এটি হচ্ছে আমাদের আলটিমেটলি ম্যাথ। কথা বুঝতে পারছো, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ ওয়েতে কাজ করি, একটু ক্যালকুলেশন করি, দেখি কত আসে। একটু ক্যালকুলেশন করলে একটু দেখে, সেটা হচ্ছে 9 × 3 ভাগ হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে 3.857, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। ওকে, এটি হবে অ্যান্সার, এটি হবে আলটিমেটলি অ্যান্সার। বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? আচ্ছা, মোটামুটি এটি হচ্ছে কথাবার্তা, ঠিক আছে। খুব সোজা ম্যাথ, কোনো কঠিন কোনো কিছু না স্যার, ইজিলি বিষয়গুলো বুঝতে পারবা। এবার আসো পরবর্তী ম্যাথটা দেখা যাক। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেওয়া হয়েছে, আসলে এই ম্যাথটা আগে থাকা উচিত ছিল, ঠিক আছে, এই ম্যাথটা পড়ে গেছে পরে। তা আগের মতো স্যার কথাবার্তা, আগের মতো কথাবার্তা, লুপ ঘুরাবা, লুপ ঘুরেলে কি হবে স্যার, লুপ ঘুরেলে এটা হচ্ছে 0.7, এটা হচ্ছে 0.3। তাহলে ফাইনালি আগেরটার মতো স্যার, পরিবর্তন নাই, আগেরটার মতোই এটা হচ্ছে 0.3। একটু ঠান্ডা মাথায় তাকাই যে আমরা বিভব দ্বয়ের কী করবো, যোগ করবো, তাহলে বিভব দ্বয়ের যোগ করো। সুতরাং আমরা একটু ক্যালকুলেশন শুরু করি। এটা হচ্ছে কত 0.7 যোগ আমাদের এখানে কি নাই, ভি নাই, কিন্তু ভি ইকুয়াল টু আই আর জানি তো, তাহলে 2 × i প্লাস এটা কি হবে স্যার, জার্মেনিয়ামের জন্য 0.3 প্লাস এটা হবে কত 4 × i, ভি ইকুয়াল টু আই আর বিভবের বিভব, এটা হবে কত 3 × i ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে স্যার 10 ভোল্ট। আবার আগের মতো ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা কত, আগে যে ক্যালকুলেশনের মানটা পাইছিলা সেটা ছিল কত, সেটা ছিল যে আমাদের কত ছিল আগেরটা ছিল 9/7, ঠিক আছে, এটা ওই 9/7ই হবে, ঠিক আছে, এটাও 9/7 হবে, একই জিনিস 9/7। আর ওই যে ভি ইকুয়াল টু আই আর, ঠিক আছে, ভি ইকুয়াল টু আই আর। আগের অ্যান্সারটা কত ছিল 3.857, এটাও 3.857 হবে, 3.857। বুঝছো, খুব সোজা ম্যাথ, কঠিন কিছু না। তুমি কার সব অ্যাপ্লাই করবা, তুমি ঘুরাইলেও পারো, ঠিক আছে, বাট তুমি যদি চাও যে না স্যার আমি বিভবের যোগফল বা বিভবের সমষ্টি ইকুয়াল টু তড়িৎ চালক শক্তি, সেটা করলে হবে, ঠিক আছে, একটা করলেই হবে। এবার আসো পরবর্তী ম্যাথ, খুব গুরুত্বপূর্ণ। এখানে ঝামেলা হচ্ছে যে আমাদের সব কিছু ঠিক আছে, কোনো কিছু নিয়ে ঝামেলা না, আগেরটার মতোই ম্যাথ, সব ঠিক আছে। কিন্তু আগে ছিল একটা ফরওয়ার্ড একটা রিভার্স বায়াস, বাট এখানে দেখা যাচ্ছে যে স্যার দুইটাই ফরওয়ার্ড বায়াস। তো এই যে দুইটা যখন ফরওয়ার্ড বায়াস হবে তখন কিন্তু আমাদের ঝামেলা, যে স্যার তখন আসলে আমরা কি করব, মানে কোনটা ধরবো, ঠিক আছে। এখন দেখো তো, ঠান্ডা মাথায় তাকাও, আমাদের জার্মেনিয়ামের জন্য, সিলিকনের জন্য হচ্ছে 0.7 ভোল্ট, এটার জন্য হচ্ছে 0.3 ভোল্ট। কোনো সন্দেহ নেই, কোনো ঝামেলা নেই, কোনো সন্দেহ নেই, এটা আমরা জানি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ধরো আমরা যদি একটু চিন্তা করি, যে আমরা একটু যদি খুব ভালো করে একটু লক্ষ্য করি, দেখো একটু ভালো করে যদি লক্ষ্য করি, যে আমাদের একটা জায়গায় বিদ্যুৎ পরিবহন শুরু হলে প্রথমেই কিন্তু সে ঠাস করে বিভবটা বাড়াই দেয় না, আস্তে আস্তে বাড়বে। তাহলে প্রথমে ধরো 0.1, এখান থেকে যদি একটু চিন্তা করো 0.1 ভোল্ট, তখন কি বিদ্যুৎ পরিবহন করবে না, দুইটার মধ্যে একটাও করবে না। যখন 0.2, তখন এই দুইটার মধ্যে একটাও বিদ্যুৎ পরিবহন করবে না। যখন 0.3, তখন কিন্তু এইটার মধ্যে দিয়ে, মানে আমাদের জার্মেনিয়ামের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে। যখন তোমার এটার মানটা হচ্ছে 0.3, তখন তোমার জার্মেনিয়ামের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে। আর এরপর আস্তে আস্তে কত 0.4, 0.5, 0.6, 0.7, তখন আমাদের কি সিলিকনের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করবে, তাই না? তখন আর সিলিকনের মধ্যে দিয়ে কোনো পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে না। এর কারণ হচ্ছে যখন ইলেকট্রন অল্প বিভব দিয়ে যাত্রা শুরু করে সহজ রাস্তা পেয়ে গেছে, সে তো আর কঠিন রাস্তা দিয়ে যাবে না। সুতরাং তখন কিন্তু স্যার আমাদের এটা বাদ যাবে, তখন আর এটা হবে না। কথা বুঝতে পারছো? তখন আর এটা হবে না, তখন আর আমরা এটার মধ্যে দিয়ে কী হবে না, বিদ্যুৎ পরিবহন করবে না। কথা বুঝতে পারছো? তাহলে এখান থেকে তখন দেখা যাবে শুধুমাত্র জার্মেনিয়ামের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে। তখন তুমি আলটিমেটলি তোমার ওই ভি নটের মানটা বের করতে হবে। তো আমরা জানি কীভাবে বের করবো, দেখো তো, যে আমরা জানি যে আমাদের বিভব দ্বয়ের যোগফল ইন্টু
বিভুক্তদ্বয়ের যোগফলের সমষ্টি বা বিভুক্তদ্বয়ের যোগফল ইকুয়াল টু কত? তড়িৎচালক শক্তি। সুতরাং দেখো আসো এখানে কত আছে 0.3 যোগ এখানে কত আছে 5 ইন্টু আই যোগ এখানে আছে কত জার্মেনিয়াম, এটার জন্য কত 0.3 ভোল্ট, এটা হচ্ছে 0.3 প্লাস এখানে হবে কত 8 ইন্টু আই, 8 ইন্টু আই, ঠিক আছে, ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে তড়িৎচালক শক্তি কত আছে স্যার? 15 আছে। কথা বুঝতে পারছো? আগের মতো কথাবার্তা একদম ইজি ব্যাপার স্যার। জিনিসটা হচ্ছে কি যে আমরা বিভক্তদ্বয়ের যোগফলের সমষ্টি ইকুয়াল টু কত? বিভক্তদ্বয়ের যোগফল ইকুয়াল টু হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি। ক্যালকুলেশন করে ফেলো, কত হবে দেখো, সিম্পল ক্যালকুলেশন। এটা হচ্ছে কত 0.6, ওই পাশে পাঠায় দাও। এটা হচ্ছে কত 13 আই থাকবে এখানে, এখানে 15 মাইনাস 0.6, আলটিমেটলি ক্যালকুলেশন করলে আয়ের যে ভ্যালুটা সেটা আমরা পাবো কত দেখো তো, 15 মাইনাস 0.6, এটা হচ্ছে 4.4 আর ভাগ হচ্ছে 13 দ্বারা ভাগ করে দিই, তাহলে আলটিমেটলি আমাদের ভ্যালুটা আসবে 1.10736, ঠিক আছে, অ্যাম্পিয়ার। বাট আমাদের তো অ্যাম্পিয়ার চাই না, আমাদের কি চাইছে? বি নট চাইছে। তাহলে আমরা কি জানি সূত্র? ভি ইকুয়াল টু আই আর, আই এর মান পেয়ে গেছি, সেটা হচ্ছে 1.1073 আর এখানে ভি এর মানটা কত আছে? 8 ওহম আছে। তাহলে আলটিমেটলি আমাদের ফলাফলটা কত হবে? ইন্টু 8, ঠিক আছে, 8.8615 ভোল্ট। স্যার এটি হচ্ছে মোটামুটি কথাবার্তা। তো এখান থেকে আসলে এই ম্যাথগুলো হচ্ছে খুবই সোজা, বাচ্চাদের জিনিসপত্র, তোমরা একটু বুঝে শুনে কাজ করতে পারলেই হয়ে যাবে। খুব সহজ স্ট্র্যাটেজি স্যার। যখন তুমি দেখবে যে একটা বদ্ধ লুপ আছে, যখন তুমি দেখবা যে এখানে কোনো একটা বদ্ধ লুপ পাবে, তখন কাশ্যপে তোমার দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তাহলে তোমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো সলভ করতে খুব ইজি হবে। এখানে কী হবে? কাশ্যপের দ্বিতীয় ল হচ্ছে খুবই সোজা, সেটা হচ্ছে কি বিভক্তদ্বয়ের যোগফল ইকুয়াল টু তড়িৎচালক শক্তি। তো এখানে এভাবে আমি করি, আবার অনেক অন্যভাবেও করতে পারে, কোনো প্যারা নাই। অনেক ওই যে লুপ ঘুরায় করে সেটাও আমরা করতে পারবো, ঠিক আছে। আপাতত লুপ ঘুরানোর বিষয়টা দেখাইলাম না, যেহেতু আমরা তৃতীয় অধ্যায়টাকে খুব ভালো করে পড়ি নেই। ওইখানে পড়ার পরে ইনশাল্লাহ আমরা লুপের কনসেপশনটা ওইটা অ্যাপ্লাই করে তখন দেখানো যাবে, ঠিক আছে। তো এখানে আমি সিম্পল বিষয়টা বুঝাইলাম যে তড়িৎচালক শক্তি ইকুয়াল টু আমাদের বিভক্তদ্বয়ের সমষ্টি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে আসে। বিশাল বড় গ্রাফ, বিশাল বড় সুন্দর একটা গ্রাফ দেখা যাচ্ছে। আমরা গ্রাফটা একটু ভালো করে দেখে আসলে গ্রাফটা আমাদের কি বুঝাইছি একটু দেখে ফেলি, ঠিক আছে। গ্রাফটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে গ্রাফের আমরা একটু দেখে ফেলি। দেখো এটা হচ্ছে 0.1, 0.2, 0.3, 0.3, 0.4। গ্রাফটা ঝামেলা হয়েছে নাকি? ছোট করে এবার আসো, খুব গুরুত্বপূর্ণ কথা। দেখো এখানে আসলে কি হয়েছে যে আমরা একটু যদি লক্ষ্য করি যে আমাদের এখানে যে আমি দুইটা গ্রাফ কি দেখাবো, একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমরা এই বরাবর ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করব। ফরওয়ার্ড, দুঃখিত, ফরওয়ার্ড বায়াস তো লিখছি, লিখে ফেলছি রিভার্স, ফরওয়ার্ড বায়াস। আর এইখানে আমি দেখব রিভার্স বায়াস, রিভার্স, ঠিক আছে। তো আমি সিলিকন জার্মেনিয়াম দুইটাকে নিয়ে আসবো। তাহলে আমরা জানি যে সিলিকন জার্মেনিয়াম আমরা এখান থেকে বাড়তেছে, ধরো এই যে বাড়তেছে, ঠাস করে জার্মেনিয়াম কি বিদ্যুৎ পরিবহন করা শুরু করলো। সেই করবে বিদ্যুৎ পরিবহন করে ফেলবে। একটু সুন্দর করে লিখি, যেখানে আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের এই পয়েন্টে এসে জার্মেনিয়াম বিদ্যুৎ পরিবহন করবে। কারণ আমরা জানি জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3তেই ভোল্টে আসার পর সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। এরপর আবার বাড়বে, বাড়তে এই পয়েন্টে যে আমাদের কি করবে? সিলিকন বিদ্যুৎ পরিবহন করবে। এটা হচ্ছে আমাদের জার্মেনিয়াম, এটা হচ্ছে আমাদের সিলিকন, ঠিক আছে। আমরা সিলিকন আর জার্মেনিয়ামের গ্রাফটা দেখে ফেললাম, ঠিক আছে। সিলিকন কি করবে? 0.3তে যাওয়ার পর বিদ্যুৎ পরিবহন করবে,
দুঃখিত, সিলিকন 0.7-এ যাওয়ার পর বিদ্যুৎ পরিবহন করবে, আর জার্মেনিয়াম 0.3-তে যাওয়ার পর সে বিদ্যুৎ পরিবহন করবে। আর এখানে এই যে এখান থেকে যদি একটু লক্ষ্য করো যে আমরা যখন এটাকে ফরওয়ার্ড বায়াসে কল্পনা করব, তখন দেখা যাবে বিদ্যুৎ পরিবহন করবে না ঠাস করে বিদ্যুৎ পরিবহন করবে, একদম সেই স্ট্রেট ফরওয়ার্ড বিদ্যুৎ পরিবহন করা শুরু করছে। তাহলে এখান থেকে 0.3-তে আমরা বুঝতে পারলাম যে 0.3 বেশি হলে জার্মেনিয়াম বিদ্যুৎ পরিবহন করে, 0.7-এর বেশি হলে আমাদের সিলিকন বিদ্যুৎ পরিবহন করে। বাট এখানে কি সমস্যা হয়েছে? এটা কেন বিদ্যুৎ পরিবহন করবে? সে তো রিভার্স বায়াস, তা তো বিদ্যুৎ পরিবহন করার কথা ছিল না। আসলে সমস্যাটা হচ্ছে তুমি এত পরিমাণ বিভব পার্থক্য দিয়ে ফেলছো, তখন আর এই ডায়োডটাই নাই, ডায়োডটা নষ্ট হয়ে গেছে। ডায়োডটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, পুরো গন্ধ বের হচ্ছে, ডায়োডটা নষ্ট হয়ে গেছে। এই ডায়োডটা আর কি করবে না? বিদ্যুৎ পরিবহন করবে না। সুতরাং ডায়োডটি নষ্ট হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু নষ্ট হয়ে গেছে, ডায়োডটি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, ডায়োডটা নষ্ট হয়ে গেছে। আর যেহেতু ডায়োডটা নষ্ট হয়ে গেছে, সুতরাং এখান থেকে কি সম্পূর্ণটাই কি হয়ে যাবে? পরিবাহী হয়ে যাবে। সুতরাং এটা কমপ্লিটলি পরিবাহী। এটা কি এ পয়েন্টে আসার পর কমপ্লিটলি সে পরিবাহী, সে আর অর্ধ পরিবাহী বা অপরিবাহীর মতো আচরণ করবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে এখানে আমরা 0.3-তে যাওয়ার পর জার্মেনিয়াম বিদ্যুৎ পরিবহন করতেছে, 0.7-এ যাওয়ার পর আমাদের সিলিকন বিদ্যুৎ পরিবহন করতেছে। আর আমাদের এখানে 150-এর কাছাকাছি, এবারে যেরকমই অন্য বিভিন্ন সময় বিভিন্ন মান দেয়, আমি 150-ই দেখাচ্ছি। যে এখানে দেখা যায় এত ভোল্ট দেওয়ার কারণে দেখা যায় আমাদের ডায়োডটি রিভার্স বায়াসে, ডায়োডটি কী হয়ে গেছে? পুরাটা কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে, পুরোটাই নষ্ট হয়ে গেছে। ডায়োডটা নষ্ট হয়ে গেলে সম্পূর্ণটাই তখন পরিবাহী হয়ে যাবে। তাহলে এখানে কমপ্লিটলি কী হয়ে গেছে? পরিবাহী হয়ে গেছে। এখান থেকে একটু গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছে যদি একটু লক্ষ্য করো, এ বরাবর আমি যদি একটু লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের বিভব। এ বরাবর আমি কি পাবো? আমি ডেল বি পাবো, আর এ বরাবর আমি পাবো হচ্ছে ডেল আই। কথা বুঝতে পারছো? তাহলে আমি এ বরাবর পাবো হচ্ছে কি? ডেল বি, বিভবের পার্থক্য। আর এ বরাবর পাবো, মানে ওয়াক্ষ বরাবর পাবো হচ্ছে প্রবাহের পার্থক্য বা তড়িৎ প্রবাহের পার্থক্য। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি গতীয় রোধ বা ডাইনামিক রেজিস্ট্যান্স, ঠিক আছে। গতীয় রোধ বা ডাইনামিক রেজিস্ট্যান্স কি হচ্ছে স্যার? ডাইনামিক রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর ইকুয়াল টু, লিখবো আর ইকুয়াল টু ডেল বি বাই ডেল আই, ঠিক আছে। ডেল বি বাই, দুঃখিত, আর ইকুয়াল টু বি ইকুয়াল টু আই আর। সুতরাং এখান থেকে হবে কি স্যার? আর ইকুয়াল টু ডেল বি বাই ডেল আই, বুঝতে পারছো? ডেল বি বাই ডেল আই। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি? গতীয় রোধ। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি গতীয় রোধ। আশা করি বুঝতে পারছো। তাহলে গতীয় রোধ বিষয়টা কি? যে আমি যখন আমার বিভবের পার্থক্যকে যখন প্রবাহ দ্বারা ভাগ করবো, তখন আমি কি পাবো? গতিরোধ পাবো। কথা বুঝতে পারছো? এটা নিয়ে আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল টার্ম আমরা এখন সলভ করবো, যে দেখি আমরা কীভাবে ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে সলভ করতে পারি। এটা হচ্ছে আমাদের, এটা লিখে দিই বিভবের পার্থক্য, বিভবের পার্থক্য, ঠিক আছে। বিভবের পার্থক্য মাথায় রাখবে, এটা বিভবের পার্থক্য। আর এটা হচ্ছে প্রবাহ পার্থক্য, ঠিক আছে। প্রবাহ পার্থক্য, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এটা হচ্ছে বিভবের পার্থক্য, আর এটা হচ্ছে কি? প্রবাহের পার্থক্য। এটা নিয়ে আমরা দু একটা ম্যাথ করবো। দেখো লেখা হয়েছে পি এন জাংশন বিভবকে 0.2, শুধুমাত্র 2, দুঃখিত, 2 ভোল্ট থেকে এটা 2.2 ভোল্ট করা হইল। তাহলে আমরা আলটিমেটলি ভোল্টের পার্থক্য, বিভবের পার্থক্য পেয়ে গেছি। সুতরাং ডেল বি ইকুয়াল টু কত আছে স্যার? 2.2 থেকে 2 বিয়োগ করো, সেটা হবে কত? 0.2, একটু মোটা করি, হ্যাঁ, একটু মোটা করি, 0.2। এরপর কি আছে স্যার? এতে তড়িৎ প্রবাহ 400 মিলি অ্যাম্পিয়ার থেকে 800 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি ডেল আই ইকুয়াল টু কত? সে 800 মিলি অ্যাম্পিয়ার থেকে তুমি কি করবা? 400 মিলি অ্যাম্পিয়ার কি বিয়োগ করে ফেলবা, পার্থক্য বের করতে হবে আমাদের। সুতরাং এখানে আলটিমেটলি কত হবে? 400 মিলি অ্যাম্পিয়ার। তো অবশ্যই তুমি মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে রাখবা না, সেটা কি করবা? মিলি অ্যাম্পিয়ারকে আমরা অ্যাম্পিয়ারে নিয়ে যাব, ঠিক আছে। তো মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হলে কী করতে হবে? 10⁻³ দ্বারা গুণ করে দিতে হবে। কথা বুঝতে পারছো? মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হলে কী করতে হবে? 10⁻³ দ্বারা গুণ করে দিব, ঠিক আছে। সুতরাং এখান থেকে দেখো ফাইনালি আমরা গতীয় রোধ কত পাইলাম? আর ইকুয়াল টু ডেল বি বাই ডেল আই, একটু আগে সূত্র দেখছিলাম। সুতরাং আলটিমেটলি ডেল বি এর মান কত? ডেল বি এর মান হচ্ছে 0.2 ভোল্ট, আর ডেল আই এর মান হচ্ছে 400 × 10⁻³ ফাইনালি আমাদের ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসবে
0.5 0.5 ওহম 0.5 ওহম, সিম্পল জিনিস। দেখছো এই কোশ্চেনটা বুটিক্সে আসছিল, কত সোজা। তাহলে আমার বিষয়টা কি, যে আমাদের এখান থেকে পিএন জাংশনের বিভব 2 থেকে 2.2 করা হলো, এতে তড়িৎ প্রবাহ 400 মিলি অ্যাম্পিয়ার থেকে 800 মিলি অ্যাম্পিয়ার হলো, গতীয় রোধ নির্ণয় করো। তো আমরা ফাইনালি গতীয় রোধ বের করে ফেলছি। ঠিক আছে, এবার আসো পরবর্তী ম্যাথ কি লিখছে। চিত্রে প্রদত্ত ডায়োডটি সম্মুখমুখী যোগে 0.2 ভোল্ট বিভব পরিবর্তনে সে 2 × 10⁻² অ্যাম্পিয়ার প্রবাহের পরিবর্তন ঘটে। D1 এর গতীয় রোধ নির্ণয় করো। সিম্পল বিষয় স্যার, ঠান্ডা মাথায় তাকাও যে এত পরিবর্তন, কি পরিবর্তন স্যার? বিভবের পরিবর্তন। তাহলে আমাদের ডেল বি দেওয়া আছে, ডেল বি লিখে ফেলো। ডেল বি ইকুয়াল টু কত? ডেল বি ইকুয়াল টু 0.12 ভোল্ট। আর এখানে প্রবাহ দেওয়া আছে স্যার, প্রবাহের পরিবর্তন মানে প্রবাহ পরিবর্তন মানে আমাদের এখানে ডেল আই দেওয়া আছে, ডেল আই দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 3 × 10⁻², অ্যাম্পিয়ার। তাহলে ফাইনালি তুমি ক্যালকুলেশনে চলে আসো। ক্যালকুলেশন করলে কি হবে, যে আমরা ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতীয় রোধ আর ইকুয়াল টু ডেল বি বাই ডেল আই, ফাইনালি ডেল বি এর মান কত? ডেল বি এর মান হচ্ছে 0.2, আর এটা হচ্ছে কত? 3 × 10⁻²। ঠিক আছে, 10⁻²। তাহলে ফাইনালি আমরা একটু ক্যালকুলেশন যদি করি, যদি ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে আমরা দেখব যে আমাদের এখানে অ্যান্সারটা আসতেছে 4 ওহম। কথা বুঝতে পারছো? এখান থেকে আমাদের ফাইনালি অ্যান্সারটা আসতে 4 ওহম। কথা বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম। তাহলে আমরা খুব সহজ একটা ম্যাথ ছিল ময়মনসিংহ বোর্ডের, সেটা হচ্ছে কি, যে তুমি ডায়োড ব্যবহার করবা 0.12 বিভব পার্থক্য বা বিভবের পরিবর্তন, আর 3 × 10⁻² তড়িৎ প্রবাহ পরিবর্তন ঘটে। তাহলে D1 এর গতীয় রোধ নির্ণয় করো। ঠিক আছে, সিম্পল জিনিস। পরবর্তী ম্যাথ একটা দেখাই, লাস্ট ম্যাথ। এরপর তোমাদের ঝামেলা করবো না, এরপর তোমাদের শেষ। দেখো ঠান্ডা মাথায় তাকাও, এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে, যে এখান থেকে একটু লক্ষ্য করো, আমাদের কি চাইছে, চিত্রে পিএন জাংশনে আইবি লেখচিত্র দেখানো হয়েছে, এখানে এবি অংশের গতীয় রোধ। স্যার একটু লক্ষ্য করো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি, এই পয়েন্টটার ক্ষেত্রে চিন্তা করে প্রবাহ, এই পয়েন্টটা হচ্ছে প্রবাহ, আর এই যে পয়েন্টটা হচ্ছে আমাদের বিভব। তাহলে এখান থেকে আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ডেল বি, এখান থেকে হচ্ছে আমাদের ডেল আই, দুঃখিত ডেল আই, সেটা কত আছে স্যার? ডেল আই হচ্ছে 10 থেকে 20, মানে হচ্ছে 20 - 10 আলটিমেটলি হচ্ছে 10। কথা বুঝতে পারছো? এখানে কি দেওয়া আছে? মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, লিখলাম। এরপর দেখো ঠান্ডা মাথায় তাকাও, এখানে কি আছে? 0.5 থেকে 0.8, এতটুকু তো পার্থক্য হয়েছে আমার এ বি এর ক্ষেত্রে যদি চিন্তা করি। তাহলে সুতরাং ডেল বি ইকুয়াল টু কত? 0.8 - 0.5, মানে আলটিমেটলি আমি লিখতে পারি 0.3 ভোল্ট। কথা বুঝতে পারছো? সুতরাং এখান থেকে আমি আবার কথাটা বলবো, সেটা হচ্ছে আমাদের এবি অংশে গতীয় রোধ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এবি অংশটা হচ্ছে এইটা, আমাদের এই যে এবি অংশ হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের এবি অংশ। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের এবি অংশ। তাহলে এই যে এবি অংশের মধ্যে এটা হচ্ছে আমাদের কি, আই, ডেল আই, আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে ডেল আই, এটা হচ্ছে কি আমাদের ডেল বি। দেখছো, এটা হচ্ছে ডেল আই, এটা হচ্ছে ডেল বি। সুতরাং এখানে ডেল আই এর মান কত? 10 মিলি অ্যাম্পিয়ার। অবশ্যই এটাকে মিলি অ্যাম্পিয়ার রাখা যাবে না, এটাকে কি করতে হবে স্যার? এটাকে আমরা অ্যাম্পিয়ারে নিয়ে যাবো। তাহলে 10 × 10⁻³ অ্যাম্পিয়ার। কথা বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা ফাইনালি কি করলাম? অ্যাম্পিয়ারে নিয়ে চলে গেলাম। কথা বুঝতে পারছো? এটাকে আমরা ফাইনালি অ্যাম্পিয়ারে নিয়ে গেলাম। সুতরাং ফাইনালি আমরা ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? সুতরাং আমরা গতীয় রোধ আর ইকুয়াল টু ডেল বি বাই ডেল আই। সুতরাং ডেল বি মান কত? ডেল বির মান হচ্ছে আমাদের কাছে 0.3, আর ডেল আই এর মান হচ্ছে 10 × 10⁻³। ফাইনালি একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখা যাবে যে সেটার ফলাফলটা আসছে 0.3 ভাগ 10 × 10⁻²। তাহলে এটার মান আসছে 3 × 3 ক্যালকুলেটর উল্টোপাল্টা হয়, ওই থেকে দেখি মেরে দিছি। আচ্ছা বুঝছো? তাহলে যাই হোক, ফাইনালি তাকাও, ঠান্ডা মাথায় তাকাও, যে এখান থেকে আমরা মোটামুটি এটা বুঝে গেলাম যে আসলে আমাদের গ্রাফের মধ্যে খুব সুন্দরভাবে কি দেওয়া ছিল, যে আমাদের পার্থক্য দেওয়া ছিল ডেল আই, এখানে দেওয়া ছিল কি ডেল বি। মোটামুটি এটি হচ্ছে কথাবার্তা। তো আমাদের মোটামুটি কোশ্চেনটা খুব কঠিন ছিল না, যে আসলে গতীয় রোধ নির্ণয় করার জন্য কী করতে হবে, ডেল বি বাই ডেল আই। আগেরটাও সেম ছিল, বেশি একটা কঠিন কোনো বিষয় না। ডেল বি বাই ডেল আই ব্যবহার করলে আমাদের কোশ্চেনগুলো হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে মোটামুটি কথাবার্তা, ঠিক আছে? তিনটা ম্যাথই খুব সোজা ছিল, ঠিক আছে? ফাইনালি কি, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ।
তো আসলে এইখানে আমি ট্রাই করছি তোমাদেরকে এই টপিকটার মানে আমাদের এখান থেকে গ্রাফ পর্যন্ত সেমিকন্ডাক্টরের গ্রাফ পর্যন্ত সব কিছু আলোচনা করার, পরিবাহী নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, আসলে এটা চার্জ ক্যারিয়ারের উপর ডিপেন্ড করে কীভাবে হয়, ব্যান্ড তত্ত্বের উপর ডিপেন্ড করে কীভাবে হয়, মোটামুটি এই বিষয়গুলোকে একটু আলোচনা করার চেষ্টা করছি। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এই শুভকামনা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।